Assalamu alaikum. Welcome back to my class at Axis Medical School. I am Dr. Farida Yasmin. আমি গত ক্লাসে রেনাল প্যাথোলজি এবং তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিজিজ হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি গ্লোমেরুলার ডিজিজগুলোর দ্বিতীয় পার্টটা বা সেকেন্ড ক্লাসটা আজকে আমি শুরু করছি। তো গত ক্লাসে আমি যা পড়িয়েছিলাম তার সামারি হচ্ছে তিনটা জিনিস আমি পড়েছি, সেটা হচ্ছে গ্লোমেরুলার ডিজিজগুলোর গ্লোমেরুলাসের হিস্টোলজি দেখিয়েছি, গ্লোমেরুলার যে ডিজিজগুলো হয় তার যে বেসিক প্যাথোজেনেসিস অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন যে ইনজুরি হয় সে বেসিক প্যাথোলজিক্যাল মেকানিজমগুলো আমি দেখিয়েছি, এবং গ্লোমেরুলার ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু স্পেশাল টেকনিক ব্যবহার করি, যেমন ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপ। তো আশা করি আজকে আমার সাথে যারা ক্লাসে আছো তারা গ্লোমেরুলার ডিজিজগুলো সম্পর্কে একটু ডিটেলস ধারণা পাবে। ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, গ্লোমেরুলার ডিজিজগুলো বেসিক্যালি ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয় দুইটা সিমটম নিয়ে বা সিনড্রোম নিয়ে। একটা হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম আর একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। তো কখন আমরা নেফ্রাইটিক সিনড্রোম বলবো এবং কখন আমরা নেফ্রোটিক সিনড্রোম বলবো, প্রথমেই আমরা এই জিনিসটা আলোচনা করে নেই। নেফ্রাইটিক সিনড্রোম বলবো কখন, যখন প্রোটিনুরিয়া থাকবে অর্থাৎ ইউরিনে প্রোটিন থাকবে লেস দেন 3.5 গ্রাম পার ডেসিলিটার, সাধারণত 1.5 গ্রামের নিচে থাকে। যদি পেশেন্টের মাইল্ড ইডিমা থাকে, পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন থাকে, হেমাচুরিয়া থাকে এবং ক্লিনিক্যালি ইউরেমিয়া থাকে, তাহলে আমরা বলবো নেফ্রাইটিক সিনড্রোম। সাধারণত পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিক এবং আইজিএ নেফ্রোপ্যাথি এই ডিজিজগুলোতে নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়। আর নেফ্রোটিক সিনড্রোম বলবো কখন, যখন প্রোটিনুরিয়া মোর দেন 3.5 গ্রাম পার ডেসিলিটার হবে, সিভিয়ার ইডিমা থাকবে পেশেন্টের, এক্ষেত্রে হাইপারটেনশন, হেমাচুরিয়া, ইউরেমিয়া মাইল্ড ফর্মে থাকবে। সাধারণত মিডিমাল চেঞ্জ ডিজিজগুলো বা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এই ডিজিজগুলো নেফ্রোটিক সিনড্রোম করে। আমি এখানে ক্লিনিক্যাল ফিচার্স অফ নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচারগুলো আমি দেখাচ্ছি। তো নেফ্রাইটিক সিনড্রোম সাধারণত হেমাচুরিয়া, অলিগুরিয়া এই ম্যানিফেস্টেশন নিয়ে আসে, হাইপারটেনশন থাকে। তো সাধারণত গ্লোমেরুলাসের ইনফ্লামেটরি ডিজিজগুলো নেফ্রাইটিক সিনড্রোম করে। তাছাড়া বার্জার ডিজিজ যদি থাকে সেক্ষেত্রেও নেফ্রাইটিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। আর নেফ্রোটিক সিনড্রোমে সাধারণত হাইপো অ্যালবুমিনিয়া থাকে, যেহেতু ইউরিনে প্রোটিনটা লস হয় বেশি, অ্যালবুমিন ব্লাডে কম থাকে, পেরিফেরাল ইডিমা থাকে এবং ম্যাসিভ প্রোটিনুরিয়া থাকে এবং ব্লাডে হাইপারলিপিডিমিয়া থাকে। তো এখানে আমরা নেফ্রাইটিক ফিচারগুলো আরেকবার দেখাচ্ছি, যে এখানে হেমাচুরিয়া দেখতে পাচ্ছি, ইউরিনে রেড সেল কাস্ট, পেশেন্টের পেরিঅরবিটাল ইডিমা থাকবে, হাইপারটেনশন থাকবে, অলিগুরিয়া থাকবে এবং মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া থাকবে। এগুলো হচ্ছে ক্লিনিক্যালি নেফ্রাইটিক সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স। এখন আসি যে গ্লোমেরুলার ডিজিজগুলো কোন কোন লিশন ডিজিজের মধ্যে কোন কোন লিশনগুলো নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমন হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস এবং আদার পোস্ট ইনফেকশাস ডিজিজ যেমন এন্ডোকার্ডাইটিস, যে কোনো অ্যাবসেস, শান্ট, এগুলোতেও নেফ্রাইটিক সিনড্রোম হতে পারে, আইজিএ নেফ্রোপ্যাথি এবং এসিলি। তো নেফ্রাইটিক সিনড্রোমকে আমরা কিভাবে ডিফাইন করব? হেমাচুরিয়া অ্যান্ড আরবিসি কাস্ট অন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন সেডিমেন্ট যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো নেফ্রাইটিক সিনড্রোম। এখন আসি নেফ্রাইটিক সিনড্রোমের যে কজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিজটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ডিজিজটার আরেকটা নাম হচ্ছে অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো সাধারণত এই ডিজিজগুলো 6 থেকে 10 বছরের বাচ্চাদের ভিতরে দেখা যায় বেশি। তো এখানে আমি গ্লোমেরুলার ডিজিজের যে বেসিক প্যাথোজেনেসিস গত ক্লাসে বলেছি, সেখানে আমি 3টা মেকানিজম বলেছি, আশা করছি যারা শুনছো তাদের মনে আছে। তো 3টা মেকানিজমের মধ্যে একটা হচ্ছে যে সার্কুলেটিং অ্যান্টিবডি যখন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের কোনো লোকাল অ্যান্টিজেন অথবা কোনো প্ল্যান্টেড অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে ইমিউন কমপ্লেক্স তৈরি করে, সেখানে আমরা বলি লোকাল ইমিউন কমপ্লেক্স বা ইনসিটু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। তাহলে সেক্ষেত্রে কিছু ডিজিজ হতে পারে বেসমেন্ট মেমব্রেন ইনজুরি হয়ে। তাছাড়া অ্যান্টিজিবিএম বা অ্যান্টিবডি অর্থাৎ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে ইন্ট্রিনসিক অ্যান্টিজেনগুলো আছে
তার এগেনস্টে যখন কোনো অ্যান্টিবডি তৈরি হয়, সেখানে যখন ইমিউন কমপ্লেক্স গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে লিনিয়ার প্যাটার্নে ডিপোজিশন হয় এবং বেসমেন্ট মেমব্রেনকে ইনজুরি করে, তখন সেটাকে আমরা বলি অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি ডিজিজ। আরেকটা মেকানিজম হচ্ছে যে সার্কুলেশনে যে ইমিউন কমপ্লেক্সটা থাকে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেটা আগে থেকেই সার্কুলেশনে তৈরি হয়েছিল, সেটা যদি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হয় এবং ইনজুরি হয়, তাহলে আমরা বলি সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। তো এই পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ডিজিজটা হচ্ছে সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের কারণে হয়। অর্থাৎ প্রথমে সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হবে, পরবর্তীতে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে এবং ইনফ্লামেশন হয়ে গ্লোমেরুলার ইনজুরি হবে, এবং গ্লোমেরুলার ইনজুরি হলে গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেন বা ফিল্ট্রেশন ব্যারিয়ার, সেটা লিক হয়ে এখানে আরবিসি চলে যাবে, আরবিসিটা ইউরিনে পাস করবে। তো এখন আসি এই পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে কিভাবে সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় সেই প্যাথোজেনেসিসটা আমি এখন বলছি। তো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা সাধারণত থ্রোটে, সোর থ্রট বা কোনো একটা স্কিন ইনফেকশনের পরবর্তী পর্যায়ে হয়, বিশেষ করে 7 থেকে 14 দিন যদি ফ্যারিঞ্জাইটিসের পরে হয়, আর যদি স্কিন ইনফেকশন হয় তাহলে 2 থেকে 6 সপ্তাহ পরে হয়। তো আমরা জানি এখানে ব্যাকটেরিয়াটা হচ্ছে টাইপ হচ্ছে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। তো এই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই যখন ফ্যারিঞ্জাইটিস বা স্কিন ইনফেকশন করে, তো পরবর্তীতে ইমিউন সিস্টেম এই স্ট্রেপ্টোকক্কাসের যে সেল ওয়ালে এম প্রোটিন থাকে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করে। তারপরে সেই অ্যান্টিবডিটা করে কি, অ্যান্টিজেনকে প্রথমে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা সার্কুলেশনে থাকে, এবং সার্কুলেশনের মাধ্যমে তারা একটা সময় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আসে। এখন কেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আসে বা ডিপোজিশন হয়? কারণ এই যে স্ট্রেপ্টোকক্কাসের যে এম প্রোটিনটা আছে তার সাথে বেসমেন্ট মেমব্রেনের যে প্রোটিনগুলো থাকে একটা মলিকুলার মিমিক্রি, অর্থাৎ দেখতে সেম মলিকুলার প্যাটার্নে থাকে। তো সে কারণে ওই অ্যান্টিবডিটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে চয়েস করে এবং এখানে এসে ডিপোজিশন হয়। তো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্সটা যখন ডিপোজিশন হবে, তারপরে কি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে এবং ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন হবে। তারা বিভিন্ন রকমের সাইটোকাইন এবং কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে ইনজুরি করবে এবং লিকি করে দিবে, যার ফলে আরবিসি গুলো বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করতে পারবে। তো এই হচ্ছে এই স্ট্রেপ্টোকক্কাসের প্যাথোজেনেসিস। তো সাধারণত এই পেশেন্টগুলোর ফ্যারিঞ্জাইটিস বা স্কিন ইনফেকশনের হিস্ট্রি থাকে। তো এই ডিজিজগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও দেখা যায়। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যদি আমরা দেখি, পেশেন্টের আগেই বলেছি নেফ্রাইটিক সিনড্রোম হবে, অর্থাৎ হেমাচুরিয়া থাকবে, ইউরিনে আমরা রেড সেল কাস্ট পাবো, পেশেন্টের অলিগুরিয়া থাকবে, ইউরিনটা কালার হবে স্মোকি বা টি কালার অথবা অনেক সময় কোলা কালারও বলা হয়, পেশেন্টের ইডিমা থাকতে পারে, হাইপারটেনশন থাকবে। তো এই পেশেন্টগুলোর এই ক্লিনিক্যাল ফিচার নিয়ে যখন আসে, এইসব ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে, তো আমরা ইউরিন টেস্ট করে তার কাস্ট দেখবো, অ্যালবুমিনটা দেখবো, এবং তার হেমাচুরিয়াটা আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে পাবো। এখানে অনেক সময় আমরা ইউরিনে ডিসমরফিক আরবিসিও পেতে পারি। তো পরবর্তীতে যদি আমরা গ্লোমেরুলার বায়োপসি করি, রেনাল বায়োপসি করি, তাহলে আমরা লাইট মাইক্রোস্কোপি, ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা কি কি ফিচার পাবো এখন আমি সেগুলোই বলছি। তো লাইট মাইক্রোস্কোপিতে আমরা এখানে নর্মাল গ্লোমেরুলাস এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে গ্লোমেরুলাসের কি চেঞ্জ হয় মরফোলজিক্যালি, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিশনটা গ্লোবাল এবং ডিফিউজ। আমি গত ক্লাসে এই গ্লোবাল ডিফিউজ এগুলির অর্থ, এগুলোর কি মিনিং সেগুলো আমি বলেছি। গ্লোবাল মানে হচ্ছে কি, যখন দুইটা কিডনিরই সবগুলো গ্লোমেরুলাস ইনভলভ থাকবে তখন আমরা বলবো ডিফিউজ ইনভলভমেন্ট। আর গ্লোবাল মানে হচ্ছে কি, যে একটা গ্লোমেরুলাসের পুরো অংশটাই ইনভলভ থাকবে, ডিজিজে ইনভলভ থাকবে, তখন সেটাকে আমরা বলি গ্লোবাল। যদি একটা পার্ট ইনভলভ হতো তাহলে আমরা বলতাম সেগমেন্টাল। তো এখানে গ্লোবাল এবং ডিফিউজ ইনভলভমেন্ট অফ গ্লোমেরুলাস হবে এবং এনলার্জড হাইপারসেলুলার গ্লোমেরুলাস হবে। যেহেতু আমি বলেছি এটা পোস্ট ইনফেকশাস একটা ডিজিজ, তো সেখানে এই ইনফেকশনের কারণে ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হয়। ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হওয়ার পরে এখানে ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হয়, both within capillary wall and outside the capillary wall and basement membrane also.
তাহলে অর্থাৎ পুরো গ্লোমেরুলাস জুড়েই আমরা ইনফ্ল্যামেটরি সেলের অ্যাকুমুলেশন পাবো, এবং এই ইনফ্ল্যামেটরি সেলগুলোই অনেক প্রোটিয়েজ সাইটোকাইন রিলিজ করে বলেই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ইনজুরি হয় এবং আরবিসি সহজে পার হয়ে যেতে পারে। আরো কি হচ্ছে, প্রলিফারেশন অফ এন্ডোথেলিয়াল অ্যান্ড মেসেঞ্জিয়াল সেল, অর্থাৎ গ্লোমেরুলাসে যে সেলগুলো থাকে, এন্ডোথেলিয়াল সেল, মেসেঞ্জিয়াল সেল, প্যারাইটাল এপিথেলিয়াল সেলস এবং ভিসেরাল এপিথেলিয়াল সেলস, সবগুলো সেলুলার কম্পার্টমেন্টই এখানে প্রলিফারেশন হয়। তার সাথে অ্যাড হচ্ছে কি, যে ইনফ্ল্যামেটরি সেল, ক্যাপিলারি ব্লাড থেকে প্রচুর ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন হয়। তারপর হচ্ছে, এবং এই ইনফ্ল্যামেটরি সেলের ভিতরে মেইন হচ্ছে নিউট্রোফিল এবং মোনোসাইট। তো কিছু কিছু ক্ষেত্রে তো দেখা গেছে কি, যে এই পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এবং 99% ক্ষেত্রে এই বা বেশিরভাগ ক্ষেত্রে তাকে স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি যদি দেওয়া যায় তাহলে এই ডিজিজটা কিউর হয়। তো খুব অল্প কিছু পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে এই ডিজিজটা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে ডেভেলপ করতে পারে, অথবা খুব অল্প আরো কিছু পেশেন্টের হয়তো ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে টার্ন নিতে পারে। কিন্তু দেখা গেছে কি, যে বাচ্চাদের ক্ষেত্রে এটা স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ থেরাপিতে ভালো হয়, কিন্তু অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে প্রায় 60% মতোই রিকভারি হয়। আর বাকি পেশেন্টগুলো দেখা যাচ্ছে যে কোনোটা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে কনভার্ট হচ্ছে, অথবা ক্রনিক ধীরে ধীরে পারসিস্টেন্ট প্রোটিনুরিয়া বা পারসিস্টেন্ট হেমাচুরিয়া হাইপারটেনশন থেকে ধীরে ধীরে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে এটা কনভার্ট হতে পারে। তো এই হচ্ছে এই ডিজিজটার প্রগনোসিস। এখন আসি যে ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি। এই ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি যে বেসিক প্রিন্সিপাল এবং টেকনিকগুলো সেটা আমি গত ক্লাসে বলেছি। তো যারা আজকে নতুন নিউ কামার এসছো তারা গত ক্লাসটা দেখে নিলে ইমিউনোফ্লোরেসেন্সে আমরা কিভাবে ডিজিজগুলো আইডেন্টিফাই করি সেটা একটু বুঝতে পারবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইমিউনোফ্লোরেসেন্সে আমরা সাধারণত একটা ফ্লুরোক্রোপ ডাই ফ্লুরেসিন আইসোথায়োসায়ানেট এটা ব্যবহার করি। তো এটা ব্যবহার করাতে কি হয়, যে আমরা টিস্যুতে যে অ্যান্টিজেন থাকে অথবা ইমিউন কমপ্লেক্স থাকে সেইটাকে আমরা যখন এই ফ্লুরেসিন আইসোথায়োসায়ানেট একটা সবুজ রঙের আলো লাইট গ্রিন লাইট ইমিট করে, সেটা দেখে আমরা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের উপস্থিতি প্রমাণ করতে পারবো, এবং তার সাথে আমরা লোকালাইজেশনও করতে পারবো যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিটটা কোথায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লোমেরুলার ক্যাপিলারি লুপের চারপাশে, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন বরাবর এই যে ফ্লোরেসেন লাইটটা দেখা যাচ্ছে। সো এখানে আমরা এটা বুঝতে পারছি যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। এখানে সাধারণত আমরা আইজিজি ইমিউন অ্যান্টিবডিটা আমরা ডিপোজিশন দেখতে পাচ্ছি, এবং আরেকটা জায়গায় এখানে আমরা মেসেঞ্জিয়ামে আইজিজি এবং কমপ্লিমেন্ট 3 অর্থাৎ C3 ডিপোজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কমপ্লিমেন্ট ডিপোজিশন হওয়ার কারণে, কমপ্লিমেন্ট কেন ডিপোজিশন হচ্ছে আমি আগেই বলেছি, যে যখন ইমিউন কমপ্লেক্স বেসেল মেমব্রেনে ডিপোজিশন হয় তখন সে পরবর্তীতে কি করে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের কারণে আমরা জানি যে ক্লাসিক কমপ্লিমেন্ট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো সেজন্য এখানে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট গুলো ইউটিলাইজ হয়, এবং এই পেশেন্টগুলোর দেখা যাচ্ছে কি সিরামে কমপ্লিমেন্ট লেভেলটা কম থাকে। তো সো আমরা যদি বায়োকেমিক্যাল টেস্ট করি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্টদের, তাহলে আমরা কমপ্লিমেন্ট C3টা আমরা কম পাবো। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন হয়তো কোনো পেশেন্টের বেশি থাকতে পারে, অর্থাৎ ক্লিনিক্যালি এদের এজোটেমিয়া থাকতে পারে। আর ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে আমরা গ্র্যানুলার আইজিজি এবং C3 ডিপোজিট পাবো অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং মেসেঞ্জিয়াম। আচ্ছা, আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, যে ইলেকট্রন মাইক্রোস্কোপের যে টেকনিক গুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, তো ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা যে ফাইন্ডিংসটা পাই পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে, সেটা হচ্ছে কি এখানে যে বেসমেন্ট মেমব্রেন এবং এপিথেলিয়াল সেল এর বাইরে এবং ভিতরের দিকে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল। তো এই দুটো, এই বেসমেন্ট মেমব্রেন এবং এপিথেলিয়াল সেলের ফুড প্রসেস, এই দুটোর মাঝখানে যে স্পেসটা এটাকে আমরা বলি সাব এপিথেলিয়াল স্পেস। এই সাব এপিথেলিয়াল স্পেসে একটা ডেন্স ডিপোজিট বা যেটা ইমিউন কমপ্লেক্স ডিপোজিট আমরা বলেছিলাম, সেই ডিপোজিটটা আমরা দেখতে পাই, অনেক বড় একটা ডিপোজিট, যেটাকে বলা হয় হাম্প বা উটের কুজের মতো দেখা যায়, একটা বড় ডিপোজিট, সেজন্য এটাকে বলা হচ্ছে সাব এপিথেলিয়াল হাম্প। এটা আর কিছুই না, এটা হচ্ছে যে ইমিউন কমপ্লেক্সের ডিপোজিশন বেসেল মেমব্রেনে হয়েছিল, সেটাকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ডাইরেক্টলি আইডেন্টিফাই করতে পারি। তো
তো তাহলে যদি আমি সামারি করি যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা হচ্ছে ক্লিনিক্যালি নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করে। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে এটা এটা প্রোগ্নোসিস খুব ভালো। আর এটা হচ্ছে কি ফ্যারিনজাইটিস অথবা স্কিন ইনফেকশনের কয়েক সপ্তাহ পরে যখন পেশেন্টের হেমাচুরিয়া ডেভেলপ করে তখন এটা ক্লিনিক্যালি সাসপেশন হয়। তো পেশেন্টকে আমরা সাধারণত হেমাচুরিয়া, হাইপারটেনশন এবং মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া এই সিমটমগুলো নিয়ে আসতে দেখি। তো যদি আমরা রেনাল বায়োপসি করি তাহলে আমরা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেইনে আমরা হাইপারসেলুলারিটি দেখতে পাবো লাইট মাইক্রোস্কোপে, আর ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে এবং ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ইলেকট্রন ডেন্স ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে আমরা আইজিজি এবং C3 ডিপোজিট পাবো বেসমেন্ট মেমব্রেন এবং মেসেনজিয়ামে, আর ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা একটা সাব এপিথেলিয়াল হাম্প আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এরপরে আসি যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা ছাড়াও আরো অন্যান্য অনেক ব্যাকটেরিয়াও এই পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ বা যেটাকে আমরা অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলেছি, তো সেই ডিজিজটা ডেভেলপ করতে পারে। আর কি কি ব্যাকটেরিয়া, যেমন স্টেফাইলোকক্কাস, কক্কাল এন্ডোকার্ডাইটিস, নিউমোকক্কাল নিউমোনিয়া এবং মেনিঙ্গোকক্সিমিয়া। তো এই ব্যাকটেরিয়াগুলো এই অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে। কিছু কিছু ভাইরাস যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এরাও করতে পারে গ্লোমেরুলোনেফ্রাইটিস। ম্যালেরিয়া, টক্সোপ্লাজমোসিস এরাও করতে পারে। এখন আসি যে রিকারেন্ট হেমাচুরিয়া। আমরা নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে আলোচনা করছিলাম যেখানে হেমাচুরিয়াটা বেশি হয়। তো এখানে হেমাচুরিয়াটা রিকারেন্ট হেমাচুরিয়ার একটা বড় একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, এবং এই আইজিএ নেফ্রোপ্যাথিটা হচ্ছে কমনেস্ট ফর্ম অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস অফ ওয়ার্ল্ড। অর্থাৎ এই মানে সারা ওয়ার্ল্ডে যদি আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে সবচেয়ে কমন হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। আর এই ডিজিজটা থেকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, এবং এই ডিজিজগুলো সাধারণত মেইলে বেশি হয়। তো এর কিছু সিনোনিম আছে, এটাকে আমরা আইজিএ নেফ্রাইটিস বলতে পারি, বার্জার ডিজিজও বলতে পারি, এবং সিনফ্যারেনজাইটিক গ্লোমেরুলোনেফ্রাইটিসও বলতে পারি। এবং আইজিএ নেফ্রোপ্যাথিটা হচ্ছে ফ্রিকোয়েন্ট কজ অফ গ্রস এন্ড মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। তো আমি এর প্যাথোজেনেসিসটা বলছি। এর প্যাথোজেনেসিসটা হচ্ছে কি আইজিএ, ইমিউনোগ্লোবুলিন এ। আমরা জানি যে আমাদের বডিতে 5 রকমের ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। এই ইমিউনোগ্লোবুলিন মলিকুলগুলো হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন নেচারের মলিকুল, এবং এরা হচ্ছে আমার বডিতে একটা ন্যাচারাল ভ্যাকসিন, অর্থাৎ ফরেন বডি বা কোনো একটা অ্যান্টিজেন থেকে বডিকে সেভ করার জন্য, ফাইট করার জন্য যে ইমিউন সিস্টেম যে বা বি সেল থেকে প্লাজমা সেল, বি সেল কনভার্টেড হয়ে প্লাজমা সেল হয়, সেই প্লাজমা সেল থেকে যে গ্লাইকোপ্রোটিন গুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলতে পারি ইমিউনোগ্লোবুলিন। এরা 5টা টাইপের আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইমিউনোগ্লোবুলিন হচ্ছে আইজিএ। তো এই আইজিএটার কাজ হচ্ছে কি যে এরা সাধারণত আমাদের বডির যে সিক্রেশন গুলো, যেমন নেজাল সিক্রেশন, রেসপিরেটরি ট্র্যাক্টের সিক্রেশন, জিআই ট্র্যাক্টের সিক্রেশন, টিআর, সেলাইভা, এইসব সিক্রেশনে আইজিএ মলিকুলটা বেশি থাকে। এবং এরা করে কি, যেমন জিআইটিতে, রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো যখন ফরেন বডি মিউকোসাতে ইনভেড করে তখন এরা তার সাথে ফাইট করতে পারে। তো এই আইজিএটার সাধারণত সিরামে একটু কম থাকে পরিমাণে, খুব অল্প পরিমাণে, এটা সিক্রেশনেই বেশি থাকে। তো এটা যেটা প্লাজমাতে থাকে সেটা সাধারণত সিম্পল বা মোনোমারিক ফর্মে থাকে, পলিমারিক ফর্মে থাকে না। পলিমারিক ফর্মে থাকে সিক্রেটরি ফর্মটা। তো মাঝে মাঝে হয় কি যে যখন এই যে রেসপিরেটরি ট্র্যাক্টে বা জিআই ট্র্যাক্টে যখন কন্টিনিউয়াস কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ফুডের অ্যান্টিজেন যখন রিপিটেডলি অ্যাটাক করতে থাকে, তো তখন করে কি এই যে সিক্রেটরি আইজিএ যে মলিকুলটা আছে, তো এটা যখন সিনথেসিস হয় বি সেল থেকে, সেখানে একটা ডিফেক্ট দেখা দেয়। সেই ডিফেক্টটা হচ্ছে কি যে এর একটা সাইড চেনের সাথে একটা গ্যালাক্টোজ বা সুগার কন্টেনিং মলিকুল এই সাইড চেনের সাথে অ্যাড হয়ে যায়। তখন এই আইজিএটা হয় কি পলিমারিক হয়ে যায়। এই পলিমারিক আইজিএটা যখন সিরামে আসে তখন সে কি করে, সে তার নর্মাল ফাংশন করতে পারে না। এই পলিমারিক আইজিএটাকে তখন ইমিউন সিস্টেম ফরেন বডি হিসেবে কাউন্ট করে এবং তার এগেনস্টে একটা আইজিজি অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন মলিকুল, এই মলিকুল এটা যেহেতু একটা গ্লাইকোপ্রোটিন এবং এটা একটা অ্যান্টিজেনিক মলিকুল নেচার আছে, তো সো এর এগেনস্টে ইমিউন সিস্টেম এটাকে ফরেন বডি মনে করে একটা আইজিজি টাইপের অ্যান্টিবডি তৈরি করে। তো এই আইজিএ যেটা পলিমারিক আইজিএ, যেটা সিরামে অ্যাবনর্মাল আইজিএটা, সেটা করে কি যে সার্কুলেশনের মাধ্যমে গ্লোমেরুলাসে চলে আসে।
তো গ্লোমেরুলাসে এসে সে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামটা ক্রস করে চলে আসে, কিন্তু এর যেহেতু চার্জিং বেসেল মেমব্রেনটা একটা অ্যানায়নিক চার্জ মলিকুল, আর আইজিএটা হচ্ছে একটা নিউট্রাল চার্জের মলিকুল, তো সে বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করতে পারে না। তখন সে কি করে, এই যে ক্যাপিলারির বাইরে যে এন্ডোথেলিয়াম স্পেসটা আছে, এই যে মেসেঞ্জিয়াল স্পেসটা আছে, সেই স্পেসে ডিপোজিট হয়ে যায়। অর্থাৎ এটা এন্ডোথেলিয়াল ব্যারিয়ারটা ক্রস করে, কিন্তু বেসল মেমব্রেনটা ক্রস করতে পারে না, না পেরে সে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স যে জায়গাগুলো সেখানে তারা ডিপোজিট হয়ে যায়। তো এখানে আইজিএটা নিজেও ডিপোজিট হতে পারে, অথবা অনেক সময় আইজি এর সাথে যে অটো অ্যান্টিবডি আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা কমপ্লেক্স তৈরি করে সেটাও ডিপোজিট হতে পারে। তো এখানে যখন মেসেঞ্জিয়ামে ডিপোজিট হয়, তো তারপরে কি হয়, এই যে মেসেঞ্জিয়াল সেলগুলো তখন এদেরকে ফরেন বডি মনে করতে থাকে এবং তারা তখন প্রলিফারেশন হয়। প্রলিফারেশন হয়ে তারা বিভিন্ন রকমের সাইটোকাইন এবং কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে। এই কেমিক্যাল মেডিয়েটর গুলোর ইনফ্লুয়েন্সে দেখা যায় অনেক ইনফ্লামেটরি সেল আসে, নিউট্রোফিল আসে, মোনোসাইট আসে, ফ্যাগোসাইট আসে। তখন এরা করে কি, এরাও কিছু সাইটোকাইন, প্রোটিয়েজ এবং মেডিয়েটর রিলিজ করে তারা বেসমেন্ট মেমব্রেনকে ইনজুরি করে। বেসমেন্ট মেমব্রেন ইনজুরি করার পরে তখন দেখা যাচ্ছে যে এই ক্যাপিলারি যে এন্ডোথেলিয়ামের আরবিসিটা সেটা খুব সহজেই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইউরিনে চলে আসতে পারে। তাহলে প্যাথোজেনেসিসটা আমি আরেকবার সহজে বলি, যে যখন অ্যাবনর্মাল সিক্রেটরি আইজিএ তৈরি হয় এবং সেটা প্লাজমাতে আসে, তখন এই প্লাজমাতে আসার পরে এটা সার্কুলেশনের মাধ্যমে গ্লোমেরুলাসে চলে আসে এবং এর এগেনস্টে একটা অটো অ্যান্টিবডি যেটা আইজিজি নেচারে সেটা তৈরি হয়। তাহলে আইজিএ নিজে অথবা আইজি এ এবং আইজিজি যে ইমিউন কমপ্লেক্স, এরা মেসেঞ্জিয়ামে ডিপোজিট হয়। ডিপোজিট হয়ে তারা মেসেঞ্জিয়াল সেলের প্রলিফারেশন করে এবং ইনফ্লামেটরি সেলও প্রলিফারেশন করে। করার পরে তারা যে সাইটোকাইন এবং কেমিক্যাল মেডিয়েটর গুলো রিলিজ করে এবং তার সাথে এরা কমপ্লিমেন্টও অ্যাক্টিভেশন হয়, হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে। তো এদের সবগুলো কাজের রোল হচ্ছে কি, যে তারা বেসল মেমব্রেনকে ইনজুরি করবে, লিকি করে দিবে, এবং যাতে করে আরবিসিটা খুব সহজে বেসল মেমব্রেন ক্রস করে ইউরিনে চলে আসতে পারে, অর্থাৎ পেশেন্ট ক্লিনিক্যালি হেমাচুরিয়া ডেভেলপ করবে। তো এখানে আমরা লাইট মাইক্রোস্কোপে যেটা দেখতে পাচ্ছি যে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, এখানে হচ্ছে কি যে এই যে ক্যাপিলারি গুলোর ফাঁকে ফাঁকে যে স্পেস গুলো, সেগুলোকে আমরা বলতে পারি মেসেঞ্জিয়াল স্পেস। এখানে এই মেসেঞ্জিয়াল ডিপোজিটের কারণে, এখানে লাইট মাইক্রোস্কোপে আমরা ডিপোজিট গুলো দেখতে পাচ্ছি না, তো ডিপোজিট গুলো কারণে মেসেঞ্জিয়ালটা সেলগুলো প্রলিফারেশন হয় এবং মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্সেরও সিনথেসিসটা বেড়ে যায়। তো এটাকে আমরা ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপিতে আমরা এখানে ক্যাপিলারি গুলোর ফাঁকে ফাঁকে যে স্পেস গুলো সেটা হচ্ছে মেসেঞ্জিয়াম। মেসেঞ্জিয়ামে আমরা যে লাইটটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে মেসেঞ্জিয়ামে এখানে আইজিএ এবং C3 ডিপোজিট, এটা আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি। এখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন এবং মেসেঞ্জিয়াল ডিপোজিট অফ আইজিএ এবং C3। অনেক সময় আমরা যে আইজিজি মলিকুলটা এর এগেনস্টে তৈরি হয়েছিল সেটাও আমরা পজিটিভ পেতে পারি। ইলেকট্রন মাইক্রোস্কোপেও আমরা এই যে ক্যাপিলারি গুলোর ফাঁকে ফাঁকে যে স্পেসটা, অর্থাৎ মেসেঞ্জিয়াল স্পেস, এখানে আমরা এই যে ইলেকট্রন ডেন্স ডিপোজিট পাচ্ছি, যে ডিপোজিট গুলোর ভিতরে আইজিএ মলিকুল অথবা আইজিএ এবং আইজিজি মলিকুল থাকতে পারে। তো এই আইজিএ নেফ্রোপ্যাথি, এই পেশেন্ট গুলোর দেখা যাচ্ছে ক্লিনিক্যালি হেমাচুরিয়া বা কিছুদিন তারা ভালো থাকে এবং পরবর্তীতে আবার রিকারেন্ট হেমাচুরিয়া নিয়ে আসে। তো এটার প্রগনোসিস যদি আমি বলি, যে একটা গ্রুপের, আমি আগেই বলেছি যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ জিএফআর <5% হয়ে গিয়ে তারা প্রগনোসিসটা খারাপ হতে পারে, অথবা কিছু পেশেন্টের দেখা গেছে যে রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্টদের রিকারেন্ট আইজিএ নেফ্রোপ্যাথি হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাই। তো সেকেন্ডারি আইজিএ নেফ্রোপ্যাথি, এটা আরেকটা কজ। এটা হচ্ছে কি, এই যে পলিমারিক যে প্লাজমাতে যে পলিমারিক আইজিএটা যেটা গ্লোমেরুলাসে ডিপোজিট হয়, তো সেটা সাধারণত নরমালি লিভারে ক্যাটাবলিজম হয়। আর আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে যাদের সাধারণত জিআইটি তে ম্যালঅ্যাবজর্পশন ডিজিজ, যেমন গ্লুটেন সেনসিটিভ এন্টেরোপ্যাথি যেটাকে আমরা সিলিয়াক ডিজিজ বলি, তো এই ডিজিজ গুলোর যে পেশেন্টদের থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে কি এই যে অ্যাবনর্মাল সিক্রেটরি আইজিএ তৈরি হচ্ছে। তো এই এবং লিভারের ডিজিজ যাদের, তাদের যদি ঠিকমতো ক্যাটাবলিজম না হয়, তাহলে এই যে এই অ্যাবনর্মাল আইজিএ এটা সিরামে যখন বেড়ে যায়, তখনই এটা আইজিএ নেফ্রোপ্যাথি করতে পারে। তো তাহলে আমি যদি সামারি করি আইজিএ নেফ্রোপ্যাথি, তো এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে সাধারণত মেল পেশেন্টদের, ইয়াং অ্যাডাল্টদের বেশি এটা এফেক্টেড করে। তারপরে এটার হচ্ছে কারণ হচ্ছে কি, যে অ্যাবনর্মাল আইজিএ মলিকুল যখন প্লাজমাতে চলে আসে,
পলিমারিক আইজিএ মলিকুল, সেটা তখন লিভারে ক্যাটাবলিজম হয় না, অথবা সার্কুলেশনে সে তার নর্মাল ফাংশন করতে না পেরে সে গ্লোমেরুলাসে এসে মেসেঞ্জিয়ামে ডিপোজিট হয়। ডিপোজিট হয়ে সে ইনফ্লামেটরি সেলকে অ্যাক্টিভেট করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এবং গ্লোমেরুলার মেমব্রেন ইনজুরি হয়ে হেমাচুরিয়া করে। আমরা ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপির মাধ্যমে মেসেঞ্জিয়াল ডিপোজিট অফ আইজিএ মলিকুল এবং C3 ডিপোজিট দেখে আমরা এর উপস্থিতি প্রমাণ করতে পারি, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপেও আমরা মেসেঞ্জিয়ামে আইজিএ এবং কমপ্লিমেন্ট C3 ডিপোজিট দেখে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, আমরা এতক্ষণ যেসব গ্লোমেরুলার ডিজিজ নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয় সেগুলো সম্পর্কে আলাপ করেছি। তো এখন আমি যেটা আলাপ করব সেটা হচ্ছে যেসব গ্লোমেরুলার ডিজিজ নেফ্রোটিক সিনড্রোম নিয়ে ক্লিনিক্যালি প্রেজেন্ট হয় সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো নেফ্রোটিক সিনড্রোম আমরা কখন বলবো? যে নেফ্রোটিক সিনড্রোম ইজ কজড বাই রেনাল ডিজিজেস দ্যাট ইনক্রিজ দ্য পারমেবিলিটি অ্যাক্রস দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার. Two issues are important in the pathogenesis of nephrotic syndrome: the mechanism of glomerular injury এবং proteinuria. অর্থাৎ যখন গ্লোমেরুলার বেসেল মেমব্রেন ইনজুরি হবে এবং বেসেল মেমব্রেন দিয়ে প্রোটিনটা লিক করবে, আরবিসি চাইতে বেশি প্রোটিন লিক করবে, তখন পেশেন্টকে আমরা নেফ্রোটিক ফিচার পাবো। তো নেফ্রোটিক ফিচারের একটা সাইন হচ্ছে এই যে অ্যাসাইটিস, আবার হচ্ছে পেরিফেরাল ইডিমা। এখানে নেফ্রোটিক সিনড্রোমের ফিচারগুলো মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে নেফ্রোটিক, অর্থাৎ সোডিয়াম ডিক্রিজ বা হাইপোনাট্রিমিয়া হবে। এখানে পেশেন্টের অ্যালবুমিন কমে থাকবে, যেহেতু ইউরিনে প্রোটিনটা চলে যাবে এবং সেটা অ্যালবুমিনটাই বেশি বের হয়ে যায়, তাহলে পেশেন্টের হাইপো অ্যালবুমিনিয়া হবে, প্রোটিনিউরিয়া হবে। এখানে এটা মনে রাখতে হবে যে মোর দেন 3.5 গ্রাম পার ডে। পেশেন্টের হাইপারলিপিডিমিয়া হবে, রেনাল ভেন থ্রোম্বোসিস থাকতে পারে, পেরিঅরবিটাল ইডিমা থাকতে পারে, থ্রোম্বো এম্বোলিজম হতে পারে এবং রিকারেন্ট ইনফেকশন হতে পারে, এবং কোয়াগুলেবিলিটি, অর্থাৎ এটা একটা হাইপার কোয়াগুলেবিলিটি স্টেট হিসেবেও কাজ করতে পারে। তো এই ফিচারগুলো হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ফিচার। আমি আরো যদি সামারাইজ করি নেফ্রোটিক সিনড্রোমের ফিচারগুলো, যে প্রোটিনুরিয়া মোর দেন 3.5 গ্রাম পার ডে, হাইপো অ্যালবুমিনিমিয়া, হাইপার কোলেস্টেরোলিমিয়া এবং পেরিফেরাল ইডিমা বা সাথে অ্যানাসার্কা থাকতে পারে। এখানে আমরা পেরিঅরবিটাল ইডিমা এই পেশেন্টের দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা পেরিফেরাল ইডিমাও এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে নেফ্রোটিক সিনড্রোমে কিভাবে ইডিমা হয় বা হাইপারলিপিডেমা কিভাবে হয়, তার প্যাথোজেনেসিসটা হচ্ছে কি, যে কোনো কারণে যখন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ড্যামেজ হয় তখন গ্লোমেরুলার ক্যাপিলারিগুলোর প্রোটিনের জন্য পারমিবিলিটি বেড়ে যায়, অর্থাৎ ইউরিনে প্রোটিন বের হয়ে যায়। সেটা যখন মোর দেন 3.5 গ্রাম পার ডে হয় তখন বডিতে প্রোটিনটা কমে যায়, হাইপোপ্রোটিনেমিয়া হয়। আর যখন প্রোটিন কমে যাবে তাহলে স্বাভাবিকভাবেই প্লাজমা অসমোটিক প্রেশার কমে যাবে, এবং অসমোটিক প্রেশার কমে গেলে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডটা টিস্যুতে বের হয়ে ইডিমা ডেভেলপ করবে। একই সাথে যখন প্লাজমা ভলিউম কমে যায় তখন জিএফআর কমে যায়। আমরা জানি জিএফআর কমে গেলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম অ্যাক্টিভেট হবে, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে এবং বডিতে আরো বেশি ফ্লুইড রিটেনশন হবে। আবার অপরদিকে যখন অ্যালবুমিন কমে যায় তার রিয়াকশন হিসেবে লিভার করবে কি, যে লাইপোপ্রোটিন সিনথেসিসটা কমিয়ে দিবে। তাহলে কি হবে, যে লাইপোপ্রোটিন সিনথেসিসটা বেড়ে যাবে, সরি আমি ভুল বলেছি, যে লাইপোপ্রোটিন সিনথেসিসটা বেড়ে যাবে। এখানে হবে কি, যে কম্পেনসেটরি সিনথেসিস অফ লাইপোপ্রোটিন, অর্থাৎ পেশেন্টের এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড এগুলো বেড়ে যাবে, কম্পারেটিভলি এলডিএলটা কমে যাবে, অর্থাৎ পেশেন্টের হাইপারলিপিডিমিয়া ডেভেলপ করবে। তাহলে এই বেসিক মেকানিজমে পেশেন্টের ইডিমা থাকবে এবং হাইপারলিপিডিমিয়া, তার সাথে হাইপো অ্যালবুমিনিমিয়া ডেভেলপ করবে। তো আমরা আসি, এখানে আমি নেফ্রোটিক সিনড্রোমের বেসিক প্যাথোজেনেসিসটা বললাম। তো এখন আসি যে গ্লোমেরুলার লিশনের মধ্যে কোন ডিজিজগুলো নেফ্রোটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়। তো তার মধ্যে সবচেয়ে কমন যে ডিজিজটা সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, এর আরেকটা নাম হচ্ছে লাইপয়েড নেফ্রোসিস, অনেক সময় আমরা এটাকে ফুড প্রসেস ডিজিজও বলে থাকি। তো এই মিনিমাল চেঞ্জ ডিজিজটা হচ্ছে কি, যে চিলড্রেনদের নেফ্রোটিক সিনড্রোমের একটা সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট কারণ। আর বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা অল্প পেশেন্টদেরই মিনিমাল চেঞ্জ ডিজিজটা আমরা দেখতে পাই। তো এই মিনিমাল চেঞ্জ ডিজিজটার কারণগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে ইডিওপ্যাথিক, তবে যদিও এখানে ইমিউনোলজিক্যাল বেসিসের কোনো প্রমাণ পাওয়া যায় না, ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে কোনো ডিপোজিট দেখা যায় না, বা ইলেকট্রন মাইক্রোস্কোপেও কোনো ডিপোজিট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ফিচার আছে এই ডিজিজগুলোর যাতে করে এটা ইমিউনোলজিক্যাল বেসিসের প্রমাণ করে। যেমন আমরা বলতে পারি যে সাধারণত মিনিমাল চেঞ্জ ডিজিজগুলো যারা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে
তাদের একটা প্রিভিয়াস রেসপিরেটরি ট্র্যাক্ট বা একটা প্রিভিয়াস ইমিউনাইজেশনের হিস্ট্রি থাকে, ভ্যাকসিনের একটা হিস্ট্রি থাকতে পারে। এই পেশেন্টগুলো ট্রিটমেন্ট হিসেবে দেখা গেছে কি তারা স্টেরয়েডে খুব ভালো রেসপন্স করে, প্রায় 95%ই মতো উপরে পেশেন্ট এই স্টেরয়েডে ভালো হয়ে যায়। আর আরো হচ্ছে কি যে দেখা গেছে কি কিছু HLA জেনোটাইপের কারণে এই ডিজিজটা হচ্ছে। তারপরে হচ্ছে কি অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে হসকিন্স লিম্ফোমা, তারপরে অ্যাটোপিক ডিজিজ যেমন এক্সিমা, রাইনাইটিস, এইসব পেশেন্টদের ক্ষেত্রে এই মিনিমাল চেঞ্জ ডিজিজটা দেখা যায়। তো এই জিনিসগুলোর অ্যাসোসিয়েশন দেখেই স্টাডি করা হচ্ছে যে এর একটা, এই ডিজিজগুলোর প্যাথোজেনেসিস ইডিওপ্যাথিক হলেও এর একটা ইমিউনোলজিক্যাল বেসিস আছে, যেহেতু এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে হয় এবং ভ্যাকসিনেশনের পরে হয়, তারপরে পেশেন্টটার অ্যাটোপিক ডিজিজের হিস্ট্রি থাকে। তো এই পেশেন্টগুলোর ক্লিনিক্যালি যেহেতু আগেই বলেছি যে নেফ্রোটিক সিনড্রোম হিসেবে তারা ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়, অর্থাৎ তাদের হেভি প্রোটিনুরিয়া থাকে, তবে সাধারণত মিনিমাল চেঞ্জ ডিজিজে হাইপারটেনশন বা হেমাচুরিয়া থাকে না। তো এখন আসি যে আমি কজগুলো বলে ফেলেছি। তো এই সাধারণত ক্লিনিক্যাল হিস্ট্রিতে আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট বা ভ্যাকসিনের হিস্ট্রি পেতে পারি। তো এর প্রোগনোসিস যদি বলি, এর প্রোগনোসিস খুবই ভালো, যে প্রায় 99%ই স্টেরয়েডে রেসপন্স করে। খুব অল্প পরিমাণ পেশেন্ট হয়তো ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রোগ্রেস করতে পারে। তো আমরা এখানে যে মাইক্রোস্কোপিক ফিচারগুলো যদি বলি, যে লাইট মাইক্রোস্কোপে আমরা সাধারণত এই মিনিমাল চেঞ্জ ডিজিজে কোনো চেঞ্জ দেখি না। আর ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা দেখতে পাই ইফেসমেন্ট অফ ফুড প্রসেস, অর্থাৎ ফুড প্রসেসটা এখানে ফিউজড হয়ে যায় বা ফ্ল্যাট হয়ে যায়। আর ফ্লোরেসেন্ট ইমিউনোফ্লোরেসেন্ট মাইক্রোস্কোপেও আমরা কোনো চেঞ্জ পাই না। তো লাইট মাইক্রোস্কোপে এবং ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে এই চেঞ্জটা না পাওয়ার কারণে, শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জের কারণে ডিজিজটাকে আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ বলে থাকি। এবং এই ডিজিজে যে নেফ্রোটিক সিনড্রোম হয়, অর্থাৎ প্রোটিনুরিয়া হয়, সেটা সাধারণত সিলেক্টিভ প্রোটিনুরিয়া থাকে। আমরা জানি কি সিলেক্টিভ প্রোটিনুরিয়া কখন বলবো, যখন শুধুমাত্র লো মলিকুলার ওয়েট প্রোটিনগুলো অ্যালবুমিন, যেমন অ্যালবুমিন, ফিব্রিনোজেন, এরা গ্লোমেরুলার বেসমেন্ট ক্রস করে ইউরিনে আসবে, তখন আমরা বলি সিলেক্টিভ প্রোটিনুরিয়া। আর যদি গ্লোবিলিন সহ অন্যান্য প্রোটিন সহ লিক আউট হয়, তখন আমরা বলবো নন সিলেক্টিভ প্রোটিনুরিয়া। তো মিনিমাল চেঞ্জ ডিজিজে সাধারণত সিলেক্টিভ প্রোটিনুরিয়া থাকে, অর্থাৎ শুধুমাত্র অ্যালবুমিনটাই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করতে পারে। তো এখানে আমরা লেফট সাইডের ফিগারে আমরা একটা নর্মাল বেসমেন্ট মেমব্রেন ফিল্ট্রেশন ব্যারিয়ার দেখতে পাচ্ছি, যেটা কিনা ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফিচার। তো এখানে আমরা বেসমেন্ট মেমব্রেন এবং তার ভিতরের সাইডে এন্ডোথেলিয়াল সেল এবং বাইরের দিকে ফুড প্রসেস গুলো আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজে দেখি, যে এখানে আমরা বেসমেন্ট মেমব্রেনের বাইরের দিকে যে ফুড প্রসেসের এপিথেলিয়াল সেলের ফুড প্রসেস গুলো যেগুলো খাড়া হয়ে থাকে, সেগুলো দেখা যাচ্ছে এখানে ফ্ল্যাট হয়ে গেছে। তো ফ্ল্যাট হয়ে তারা আসলে এখানে মানে ডিস্ট্রাকশন হয়ে গেছে এপিথেলিয়াল সেলের ফুড প্রসেস গুলো। তো এখানে একটা প্রশ্ন আসে যে এপিথেলিয়াল সেলগুলোর ফুড প্রসেস যখন ফ্ল্যাট হয়ে যায়, তাহলে কিভাবে প্রোটিনটা এখানে লিক আউট হচ্ছে। তো এখানে বইয়ে বলা হচ্ছে কি যে যখন এই ফুড প্রসেস গুলো ফ্ল্যাট হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়, তখন ট্রান্সসেলুলার এই সেলগুলোর মাঝখান দিয়ে ট্রান্সসেলুলার প্যাসেজ একটা তৈরি হয়, সেখান দিয়ে প্রোটিনটা লিক আউট করতে পারে। অথবা কোনো কোনো জায়গায় দেখা গেছে যে ফুড প্রসেসটা বেসমেন্ট মেমব্রেনের থেকে আলাদা হয়ে ডিটাচড হয়ে গেছে, তো সেই জায়গাটা দিয়েও প্রোটিনগুলো লিক আউট করতে পারে। তবে আবার অনেক সময় দেখা যায় যে ফুড প্রসেসগুলো নিজেরাই ফ্ল্যাট হয়ে ডিস্ট্রাকশন হয়ে গেছে এবং সেই প্যাসেজটা দিয়ে প্রোটিনটা লিক আউট করছে। তো এইগুলো মিনিমাল চেঞ্জ ডিজিজে কিভাবে প্রোটিন লিক আউট হচ্ছে সেই মেকানিজম। এখানে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে ফুড প্রসেস গুলো যেগুলো সাধারণত বেসমেন্ট মেমব্রেনের ল্যামিনা রারা এক্সটার্নার সাথে খারাপভাবে থাকে এবং তাদের দুটা ফুড প্রসেসের মাঝখানে একটা ফিল্ট্রেশন স্লিট থাকে। তো এখানে দেখা গেছে কি যে ফুড প্রসেসটা ইফেসমেন্ট হয়েছে এবং কতগুলো সেল ইনজুরির মাধ্যমে এখানে প্রোটিনটা লিক আউট হচ্ছে। এখানে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ফুড প্রসেসের ইফেসমেন্ট বা ফ্ল্যাটেনিং হয়ে যাওয়াটা দেখতে পাচ্ছি। আর এখানে একটা ডায়াগ্রাম একটা যেটা রবিন্স থেকে নেওয়া হয়েছে, এখানেও আমরা এই যে এটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আর ভায়োলেট কালারটা বেসমেন্ট মেমব্রেন এবং তার বাইরে ফুড প্রসেস যেগুলো সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে ইফেস্ট হয়ে আছে, অর্থাৎ ফ্ল্যাট হয়ে গেছে। তো আমরা
মিনিমাল চেঞ্জ ডিজিজগুলো যদি সামারি করি তাহলে বুঝতে পারবো যে এখানে মিনিমাল চেঞ্জ হচ্ছে, কারণ লাইট মাইক্রোস্কোপে এবং ইলেকট্রন ইমিউনোফ্লুওরেসেন্স মাইক্রোস্কোপে আমরা কোনো ফাইন্ডিংস দেখি না, আমরা শুধু ইলেকট্রন মাইক্রোস্কোপে ইফেসমেন্ট অফ ফুড প্রসেস এই ফাইন্ডিংসটা পাই। এবং এই ডিজিজের ক্লিনিক্যালি পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়, এবং এই পেশেন্টগুলো সাধারণত স্টেরয়েড সেন্সিটিভ থাকে, অর্থাৎ স্টেরয়েডে এরা ট্রিটমেন্ট করলে এদের ভালো হয়ে যায়। বেশিরভাগ খুব অল্প পরিমাণ পেশেন্ট ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে টার্ন নিতে পারে। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোমের অ্যাডাল্টদের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তো এখানে আমরা নাম শুনেই বুঝতে পারছি এখানে তার মরফোলজিক্যাল প্যাটার্নটা ফোকাল এবং সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হবে। তো সাধারণত এই পেশেন্টগুলো ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্ট পেশেন্টদেরকে বেশি আক্রান্ত করে। আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মিনিমাল চেঞ্জ ডিজিজের চাইতে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা একটু কম এফেক্টেড করে। তো এই ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এরও অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি বা যেটাকে আমরা ইডিওপ্যাথিকও বলতে পারি, এবং কিছু কিছু হিস্ট্রি বা কিছু কিছু ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে এই মরফোলজিক্যাল প্যাটার্নটার সাথে। তার মধ্যে একটা হচ্ছে কি যে সেকেন্ডারি কজ যেগুলো ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসের, তার মধ্যে হচ্ছে কি ইউনিল্যাটারাল রেনাল এজেনেসিস, অথবা কোনো কারণে যদি আমরা রেনাল অ্যাবলেশন করি, অর্থাৎ যখন একটা কিডনি অ্যাবলেশন হয় বা একটা কিডনি অ্যাজেনেসিস থাকে, তখন দেখা গেছে কি যে অ্যাডাপটিভ চেঞ্জ হিসেবে আরেকটা কিডনিতে এই গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা ডেভেলপ করতে পারে। অনেক সময় এইচআইভি ইনফেকশন, হিরোইন অ্যাডিকশন, মরবিড ওবেসিটি, সিকেল সেল ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, এইসব ডিজিজ থেকেও দেখা গেছে কি যে গ্লোমেরুলোস্ক্লেরোসিস ডেভেলপ করতে পারে। তো এখন আসি যে কিভাবে গ্লোমেরুলাসের মধ্যে স্ক্লেরোসিস ডেভেলপ হয়। তো এখানে আমরা আগেই বলেছি নামটা হচ্ছে ফোকাল এবং সেগমেন্টাল। ফোকাল মানে হচ্ছে কি যে সব গ্লোমেরুলাস না, কিছু কিছু গ্লোমেরুলাস ইনভলভ হবে। যখন দুইটা কিডনির মধ্যে সবগুলো গ্লোমেরুলাস ইনভলভ হয় তখন আমরা বলি ডিফিউজ। আর যখন এই সবগুলো গ্লোমেরুলাসের মধ্যে কিছু গ্লোমেরুলাস ইনভলভ থাকবে, ডিজিজ ইনভলভ থাকবে, তাহলে আমরা সেটাকে বলি ফোকাল। আর সেগমেন্টাল মানে হচ্ছে কি যখন একটা গ্লোমেরুলাসের কিছু একটা পার্ট ইনভলভ থাকবে, অর্থাৎ পুরো যখন গ্লোমেরুলাসটা যখন ইনভলভ হবে তখন আমরা সেটাকে বলি গ্লোবাল। আর যদি পার্ট অফ দ্য গ্লোমেরুলাস ইনভলভ থাকে তখন সেটাকে আমরা বলি সেগমেন্টাল। অর্থাৎ এখানে সবগুলো গ্লোমেরুলাস ইনভলভ হবে না, কিছু গ্লোমেরুলাস ইনভলভ হবে, এবং যারা ইনভলভ হবে তাদের পুরো পার্টটা ইনভলভ হবে না, তাদের কিছু একটা সেগমেন্ট বা কিছু একটা পার্ট ইনভলভ হবে। সেজন্য এই ডিজিজটাকে বলা হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তো দেখা গেছে কি সাধারণত লেস দেন 50% গ্লোমেরুলাই ইনভলভ থাকে। তো এবং এই সব গ্লোমেরুলাস ইনভলভ না হওয়ার কারণে যখন আমরা রেনাল বায়োপসি নিব তখন দেখা গেছে কি যে অ্যাডিকুয়েট যদি বায়োপসি টিস্যু না থাকে তখন অনেক সময় আমরা এই ডিজিজ গ্লোমেরুলাস গুলোকে আমরা ওভারলুক করতে পারি বা আমরা আইডেন্টিফাই করতে পারি না। সেজন্য অ্যাডিকুয়েট স্যাম্পলিং করতে হবে এই ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এই ডিজিজটাকে ডায়াগনোসিস করার জন্য। তো এখানে আমি কজগুলো আগেই বলেছি, কিছু প্রাইমারি বা ইডিওপ্যাথিক কজে এটা হতে পারে, অথবা সেকেন্ডারি কিছু কারণে এই গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা হতে পারে। তো এখানকার প্যাথোজেনেসিসটা হচ্ছে কি যে গ্লোমেরুলোস্ক্লেরোসিস হওয়ার প্যাথোজেনেসিসটা, স্ক্লেরোসিস কথাটার অর্থ হচ্ছে কি যে এক্সেসিভ কোলাজেন ম্যাট্রিক্স ডিপোজিশন বা এক্সেসিভ ফাইব্রোসিস হওয়া যায়। এখন সাধারণত কোথায় হয় এই ফাইব্রোসিস বা স্ক্লেরোসিসটা? মেসেনজিয়ামে হয়, অর্থাৎ ক্যাপিলারি ওয়ালগুলোর যে ফাঁকে ফাঁকে যে স্পেসটা থাকে গ্লোমেরুলাসের ভেতরে, মেসেনজিয়াল স্পেস বা মেসেনজিয়াল ম্যাট্রিক্স, সেখানে এক্সেসিভ ম্যাট্রিক্স ডিপোজিশন হয়। তো সেটা কিভাবে হয়? প্রথমে হচ্ছে কি এর যে প্রথম যে ডিজিজটা শুরু হয় সেটা হচ্ছে যে এপিথেলিয়াল যে সেলগুলো, ভিসেরাল এপিথেলিয়াল সেলগুলো, যেটা বেসমেন্ট মেমব্রেনের আউটার সাইডে ফুড প্রসেসের মাধ্যমে অ্যাটাচ থাকে। তো এখানে বেসিক মেকানিজমটা হচ্ছে কি যে ফুড প্রসেসটা বা তার ভিসেরাল এপিথেলিয়াল সেলগুলো, এই সেলগুলো ইনজিউর্ড হয়। এখন এই সেলগুলো ইনজিউর্ড হওয়ার কারণ অনেকগুলো, কিছু কিছু জেনেটিক কারণ আছে, যেমন আমরা যে স্লিট ডায়াফ্রাম দেখেছি যে ফুড প্রসেসগুলোর মাঝখানে যে স্পেসটা থাকে যেটাকে আমরা ফিল্ট্রেশন স্লিট বলি, এবং সেই স্লিটটা ক্লোজ থাকে একটা ডায়াফ্রামের মাধ্যমে, এবং সেই ডায়াফ্রাম যারা তৈরি করে দুটা মলিকুল, নেফ্রিন এবং পোডোসিন মলিকুল। তো দেখা গেছে কি কোনো জেনেটিক মিউটেশনের কারণে এই নেফ্রিন এবং পোডোসিন মলিকুলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো তাতে করে কি হয় যে এপিথেলিয়াল সেলগুলো যখন ডিস্ট্রয় হয়ে যায় তো বা তখন সেলগুলো ইফেসমেন্ট হয়ে যায়, তো তখন কি করে বেসমেন্ট মেমব্রেনে ইনজুরি হবে। বেসমেন্ট মেমব্রেন এবং ক্যাপিলারি ওয়ালে ইনজুরি হওয়ার পরে এই ক্যাপিলারি থেকে প্রথমে প্লাজমা প্রোটিনগুলো ক্যাপিলারি ওয়াল থেকে লিক করে কি করবে মেসেনজিয়ামে চলে আসে। তো যখন প্লাজমা প্রোটিন লিক করে মেসেনজিয়ামে আসে এবং ডিপোজিশন হয় সেটাকে আমরা বলি হায়ালিনোসিস। তো হায়ালিনোসিস হলে পরে ধীরে ধীরে এখানে এই কোলাজেন যেটা কিনা মেসেনজিয়াল ম্যাট্রিক্সের যে কম্পোনেন্টটা
যেমন কোলাজেন, ল্যামিনিন, ফাইব্রোনেকটিন। তো মেসেঞ্জার সেলগুলো করবে কি, তখন এই অতিরিক্ত ম্যাট্রিক্স ডিপোজিশন শুরু করবে এবং এই ম্যাট্রিক্স ডিপোজিশনের সাথে সাথে ধীরে ধীরে হাইলিনোসিস এবং স্ক্লেরোসিস হতে থাকবে এবং পরবর্তীতে এটা অনেকগুলো গ্লোমেরুলাসে এটা ডিফিউজলি এটা স্প্রেড করবে। তো তাহলে এখানে বেসিক প্যাথোজেনেসিসটা হচ্ছে কি, যে ফুড প্রসেসের ইনজুরি বা ভিসেরাল এপিথেলিয়াল সেলের ইনজুরির মাধ্যমে ক্যাপিলারি ওয়াল থেকে প্লাজমা প্রোটিনটা এসে হাইলিনোসিস হবে, পরবর্তীতে এখানে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স ডিপোজিশন হবে এবং ম্যাট্রিক্স ডিপোজিশন হয়ে স্ক্লেরোসিস ডেভেলপ করবে। তো সেখানে আমরা তাহলে লাইট মাইক্রোস্কোপে আমরা কি পাবো, সেটা হচ্ছে কি যে কলাপস অফ ক্যাপিলারি লুপস কেন হবে, যেহেতু মেসেঞ্জিয়ামে প্রচুর পরিমাণে স্ক্লেরোসিস বা ম্যাট্রিক্স ডিপোজিশন হচ্ছে, তো এরা করবে কি কম্প্রেস করে ক্যাপিলারি লুপগুলোকে অবস্ট্রাকশন করে দিবে। আমরা এখানে সিলভার স্টেনে দেখতে পাচ্ছি যে ক্যাপিলারি লুপগুলো অবস্ট্রাকশন বা কলাপস হয়ে গেছে, ম্যাট্রিক্স পরিমাণটা বেড়ে যাবে, পেশেন্টের হাইলিনোসিস থাকবে। হাইলিনোসিস মানে কি, যে এক্সেস প্লাজমা প্রোটিন ডিপোজিশন হবে, অর্থাৎ ক্যাপিলারি ওয়াল থেকে প্লাজমা প্রোটিন লিক আউট হবে এবং মেসেঞ্জিয়ামে ডিপোজিট হয়ে হাইলিনোসিস হবে। অনেক সময় আমরা এই স্ক্লেরোটিক এরিয়াতে লিপিড ড্রপলেট বা ফোম সেল পেয়ে থাকি। তাহলে এই হচ্ছে লাইট মাইক্রোস্কোপিক ফিচার অফ ফোকাস সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। আমরা এখানেও এই যে একটা গ্লোমেরুলাসের ঠিক মাঝামাঝিতে একটা কোলাজেনাস স্ক্লেরোটিক এরিয়া বা যেটাকে আমরা ফাইব্রোসিসও বলতে পারি, এইচএনএ স্টেনে আমরা এরকম ফাইব্রোসিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা আগেই বলেছিলাম যে মিনিমাল চেঞ্জ ডিজিজেও ফুড প্রসেস ইফেক্টমেন্ট হয়, আবার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস যে ডিজিজটা, এখানেও ফুড প্রসেসটা ইফেক্টমেন্ট হয় বা ভিসেরাল এপিথেলিয়াল সেলটা ইনজিউর্ড হয়। তো তাহলে এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে ক্লিনিক্যাল এবং মাইক্রোস্কোপিক পার্থক্যের ভিতরে, যেটা হচ্ছে যে মিনিমাল চেঞ্জ ডিজিজে সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হয়, অর্থাৎ দুটোই নেফ্রোটিক সিনড্রোম করে, কিন্তু মিনিমাল চেঞ্জ ডিজিজে কি হবে, সিলেক্টিভ, অর্থাৎ শুধুমাত্র অ্যালবুমিনটা ইউরিনে লস হবে। আর ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসে কি হবে, এখানে গ্লোমেরুলার মেমব্রেন ইনজুরির কারণে সব ধরনের প্রোটিন অর্থাৎ অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন সব ধরনের প্রোটিনই লিক আউট করতে পারে। মিনিমাল চেঞ্জ ডিজিজে হেমাচুরিয়া, হাইপারটেনশন থাকে না। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এটা একটা প্রলিফারেটিভ ডিজিজ, এখানে সাধারণত হাইপারটেনশন এবং হেমাচুরিয়া থাকে। আর মিনিমাল চেঞ্জ ডিজিজটা সাধারণত ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রোগ্রেশন হয় না, খুবই কম চান্স। কিন্তু ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা এটা হচ্ছে কি, যে সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস এর দিকে এটা প্রোগ্রেশন হতে পারে। মিনিমাল চেঞ্জ ডিজিজটা স্টেরয়েডে রেসপন্স করে, কিন্তু ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা খুবই পোরলি রেসপন্স থাকে। তো এই হচ্ছে মিনিমাল চেঞ্জের সাথে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস ডিজিজ, যদিও দুটাই ক্লিনিক্যালি নেফ্রোটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়। তো দুটাকে আমাদের বায়োপসি করে এবং সবকিছু বায়োকেমিক্যাল ফিচার সবকিছু দেখে আমাদেরকে আলাদা করতে হবে, যেন আমরা ট্রিটমেন্টটা কারেক্টলি করতে পারি। এখানেও আমরা রেটিকুলিন স্টেইন করে বা ট্রাইকোম স্টেইন করে আমরা গ্লোমেরুলাসের মাঝখানে যে স্ক্লেরোসড এরিয়া সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এখানে ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে আমরা দেখতে পাচ্ছি যে মেসেঞ্জিয়ামে আইজিএম ডিপোজিশন হচ্ছে, সেগমেন্টাল অর্থাৎ সেগমেন্টাল ডিপোজিশন অফ আইজিএম আমরা ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর ইলেকট্রন মাইক্রোস্কোপেও আমরা এই যে মেসেঞ্জিয়াল এরিয়াতে কতগুলো ডেন্স এরিয়া অর্থাৎ যে কোলাজেনাস ম্যাট্রিক্স যেগুলো ডেন্স হবে, ইলেকট্রন ডেন্স, সেগুলো আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জিয়ামে। তাহলে আমরা যদি সামারি করি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস যে এটা হচ্ছে অ্যাডাল্টদের নেফ্রোটিক সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট কারণ। তো এবং এই ডিজিজটা প্রগনোসিস হিসাবে বলা যায় যে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের দিকে ডেভেলপ করতে পারে। তো এই ডিজিজটার প্যাথোজেনেসিসটা হচ্ছে কি, যে এপিথেলিয়াল যে সেলটা, ভিসেরাল এপিথেলিয়াল সেল, ওটা যখন ইনজুরি হয় তখন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা লিকি হয়ে প্রোটিনটাকে বের করে দেয় এবং এই প্রোটিনগুলো থাকে কি নন সিলেক্টিভ প্রোটিনুরিয়া। তারপরে এই প্রোটিনগুলো যখন গ্লোমেরুলাসে বা মেসেঞ্জিয়ামে ডিপোজিশন হয়, সে ধীরে ধীরে মেসেঞ্জিয়ামে স্ক্লেরোসিস ডেভেলপ করতে পারে, যেটা কিনা আমরা ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপ, ট্রাইকোম স্টেইনে এবং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন আসি মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ এই ডিজিজটাও নেফ্রোটিক ক্লিনিক্যালি নেফ্রোটিক সিনড্রোম হিসেবে ম্যানিফেস্টেশন হয়। তো সাধারণত এই পেশেন্টগুলো ইয়াং অ্যাডাল্ট হয়।
তো এই ডিজিজের প্যাথোজেনেসিসটা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা ইমিউন কমপ্লেক্স ডিজিজ। আমি গত ক্লাসে এবং আজকে ক্লাসের শুরুতেও আমি গ্লোমেরুলার ডিজিজগুলোর যে বেসিক প্যাথোজেনেসিস বলেছি, সেখানে আমরা ইমিউন কমপ্লেক্সের কথা বলেছি, যে এই মেমব্রেনো প্রলিফারেটিভ ডিজিজটা এটা একটা ইমিউন কমপ্লেক্স ডিজিজ। এখানে ইমিউন কমপ্লেক্স হতে হলে কিছু অ্যান্টিজেন প্রয়োজন হয় এবং অ্যান্টিবডি প্রয়োজন হয়। তো এখানে অ্যান্টিজেন কারা? এখানে অ্যান্টিজেন হচ্ছে কি, এক্সোজেনাস অ্যান্টিজেন আসতে পারে, যেমন ইনফেকশাস এজেন্ট থেকেও হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলোর কোনো পার্টিকেল যারা এক্সোজেনাস অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অনেক সময় এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে আমরা এসএলই তে যেটা অটো অ্যান্টিবডি তৈরি হয় সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো যদি আমরা এর ইটিওলজি গুলো বলি তাহলে বলতে পারবো যে হেপাটাইটিস সি ভাইরাস, বি ভাইরাস, এইচআইভি ইনফেকশন এগুলো সাধারণত এক্সোজেনাস অ্যান্টিজেনের কাজ করে। অটোইমিউন ডিজিজ যারা এন্ডোজেনাস অ্যান্টিজেনের হিসেবে তারা আমরা আইডেন্টিফাই করতে পারি। কিছু ড্রাগস যেমন পেনিসিলামিন, গোল্ড, এরা এই ডিজিজটা করতে পারে। ম্যালিগনেন্সির মধ্যে যেমন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এই পেশেন্টগুলোর এই এমপিজিএন ডেভেলপ করতে দেখা গেছে। তো এই এমপিজিএনের যদি আমরা তার প্যাথোজেনেসিস অনুসারে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্যাথোজেনেসিসটা হচ্ছে কি, যে এখানে এন্ডোজেনাস অথবা এক্সোজেনাস কোনো অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, এবং সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইনজুরি করবে। বেসেল মেমব্রেনে যখন ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিট হয়, তখন আমি আগেও বলেছি যে বেসেল মেমব্রেন ইনজুরি হওয়ার মেইন কারণটা হচ্ছে কি, যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে সেটা ক্লাসিক্যালও হতে পারে, অল্টারনেটও হতে পারে। তো হলে পরে কি হবে, আলটিমেটলি এখানে শেষ পর্যায়ে এসে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়, এবং যেটা কিনা এপিথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল এবং মেসেঞ্জিয়াল সেলকে ইনজুরি করে। এই সেলগুলো যখন ইনজুরি হয় তখন তারা বিভিন্ন রকম প্রোটিয়েজ, অক্সিডেটিভ ফ্যাক্টর রিলিজ করে, যার কারণে বেসমেন্ট মেমব্রেনটা ইনজুরি হয়। অর্থাৎ এই বেসমেন্ট মেমব্রেন ইনজুরির একটা ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তো এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের উপর ডিপেন্ড করে এই এমপিজিএন কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। যে এমপিজিএন যদি টাইপ 1 হয় তাহলে ক্লাসিক কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, আর টাইপ 2 তে অল্টারনেট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। তারপরে যেহেতু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, সেহেতু আমরা সিরামে এই সব ধরনের কমপ্লিমেন্টকে আমরা দেখব কি সিরামের লেভেলটা কমে গেছে। আর অল্টারনেট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে যেটা ক্লাসিক্যালে যেটা হয়, যে প্রথম দিকের কম্পোনেন্ট গুলো C1 to 4, এই কম্পোনেন্ট গুলো এখানে ক্লাস অল্টারনেটে ইউটিলাইজ হয় না, সেজন্য C1 to 4 টা নর্মাল থাকে। আর এখানে আরেকটা বেসিক ডিফারেন্স হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 তে, সেটা হচ্ছে যে টাইপ 1 মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট হয়, আর টাইপ 2 তে হচ্ছে কি মেমব্রেনাস ডিপোজিট হয়। এখানে সাব এন্ডোথেলিয়াল স্পেস বলতে আমি যেটা বলেছি, যে এন্ডোথেলিয়াল লাইনিং এবং বেসেল মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, সেখানে যদি ডিপোজিট হয় সেটাকে আমরা বলি সাব এপিথেলিয়াল, সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। আর মেমব্রেনের ভিতরে যখন ডিপোজিট হবে তখন সেটাকে বলা হচ্ছে মেমব্রেনাস ডিপোজিটস। তো এই ডিজিজটা সাধারণত প্রগনোসিস অত্যন্ত খারাপ থাকে। তো এখানে আমরা টাইপ 1 এবং টাইপ 2 একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এমপিজিএন এর, যে এখানে আমরা বেসমেন্ট মেমব্রেনের এই যে বেসেল মেমব্রেন এবং এন্ডোথেলিয়ামের মাঝখানে যে স্পেসটা সাব এন্ডোথেলিয়াল স্পেস, এখানে আমরা একটা ইলেকট্রন ডেন্স ডিপোজিট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা টাইপ 1 এর ক্রাইটেরিয়া। আর টাইপ 2 তে আমরা ইন্ট্রামেমব্রেনাস একটা ডেন্স ডিপোজিট দেখতে পাই। তো এখানে আরেকটা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে বেসমেন্ট মেমব্রেনের এবং এন্ডোথেলিয়াল সেলের ঠিক মাঝখানে যে ডিপোজিটটা ইমিউন কমপ্লেক্স ডিপোজিট, অর্থাৎ এটা সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট, যেটা নরমালি এই ধরনের কোনো এটা নরমাল একটা গ্লোমেরুলাস, এখানে কোনো ডিপোজিট নাই। আর এই ছবিতে বাম পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিলারি ওয়াল এবং বেসেল মেমব্রেনের মাঝখানে একটা সাব এন্ডোথেলিয়াল একটা ডিপোজিট। তো এই ডিপোজিটটা কি করে যে যখন এরকম সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট হয় তখন বেসমেন্ট মেমব্রেনটা নতুন করে সিনথেসিস হয়। বলা হচ্ছে কি যে ডুপ্লিকেশন হয়, বেসমেন্ট মেমব্রেনটা আরেকবার সিনথেসিস হয় অথবা ডুপ্লিকেশন হয়, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা বলা আছে কি যে মেসেঞ্জিয়াল সেলের প্রলিফারেশন হয়, এবং সেখানে এন্ডোক্যাপিলারিও প্রলিফারেশন হয় এবং ইনফ্লামেটরি সেলেরও প্রলিফারেশন হয়। এই যে সেলগুলো প্রলিফারেশন হতে থাকে, তো তখন করে কি এই প্রলিফারেটিভ সেলগুলো বেসমেন্ট মেমব্রেন ধরে ধরে উঠে আসে, তখন বেসমেন্ট মেমব্রেনটা স্প্লিটিং হয়ে যায়। অর্থাৎ যে কারণেই হোক, বেসেল মেমব্রেন ডুপ্লিকেশন হোক বা স্প্লিটিং হোক, বেসেল মেমব্রেনটা দেখতে কি হয় যে ডাবল কন্ট্যুর মনে হয়, এবং এদেরকে বলা হচ্ছে ট্রাম ট্যাগ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ রেল লাইনের মতো দেখতে মনে হয়।
বেসমেন্ট মেমব্রেনের ঠিক মাঝ বরাবর এই যে মেসেঞ্জিয়াল সেল বা অন্যান্য সেলগুলো যখন প্রলিফারেশন হয়ে উঠে আসে, তখন বেসমেন্ট মেমব্রেনটাকে মনে হচ্ছে কি যে দুইটা কন্ট্যুর, ডাবল কন্ট্যুর বা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স বলা হয়, যেটাকে রেল লাইনের মতো দেখা যায়। তো এই ফাইন্ডিংসটাই হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস MPG1 এর টাইপ 1 এ আমরা সাধারণত পেয়ে থাকি। তো আমরা যদি লাইট মাইক্রোস্কোপে দেখি, আমরা মেসেঞ্জিয়াল প্রলিফারেশন দেখব, অর্থাৎ মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন, তারপরে ইনফ্লামেটরি সেল প্রলিফারেশন এবং এন্ডোথেলিয়াল এন্ডোক্যাপিলারি প্রলিফারেশন, সব কম্পার্টমেন্টেরই আমরা প্রলিফারেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে মেমব্রেনও ইনজুরি হচ্ছে এবং সেলুলার প্রলিফারেশনও থাকছে। তো সেজন্যই এই সেল এটাকে বলা হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। প্যাথোজেনেসিস আমি আগেই বলেছি যে এটা একটা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ। এখানে এক্সোজেনাস এবং এন্ডোজেনাস দুই ধরনের অ্যান্টিজেনই এটাতে এই ডিজিজ প্রোগ্রেশনে হেল্প করে, অ্যান্টিবডি তৈরি হয় এবং একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করে বেসমেন্ট মেমব্রেনটাকে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে বেসমেন্ট মেমব্রেন ইনজুরি করে এবং পেশেন্ট ক্লিনিক্যালি প্রোটিনুরিয়া বা নেফ্রোটিক সিনড্রোম হিসেবে আসতে পারে। এখানে আমরা আরেকটা ফিগার দেখতে পাচ্ছি যে হাইপার সেলুলারিটি অফ গ্লোমেরুলাস। তো এখানে আমরা সিলভার স্টেইনে আমরা এই যে বেসমেন্ট মেমব্রেনটার যে ডাবল কন্ট্যুর বা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স বা রেল লাইনের মতো দেখতে যে বেসমেন্ট মেমব্রেনটা, সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা এখানে বেসমেন্ট মেমব্রেনের বা সাব এন্ডোথেলিয়ালে আমরা যে ডিপোজিটটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বেসমেন্ট মেমব্রেনের একটা ডুপ্লিকেশন বা ডাবল কন্ট্যুর একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি। আর টাইপ 2 তে MPGN টাইপ 2 তে যেটা হয় যে আমি আগেও বলেছি যে ঠিক বেসমেন্ট মেমব্রেনের উপরে একটা ইলেকট্রন ডেন্স ডিপোজিট হয়। এখানে আমরা এই যে ব্ল্যাক কালার গুলো দেখতে পাচ্ছি, এগুলো পুরোটাই হচ্ছে ইলেকট্রন ডেন্স ডিপোজিট। এই পুরো বেসমেন্ট মেমব্রেনটাকে তারা ভরে দেয় এই ডিপোজিটটা। আমরা যদি ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি দেখি, তাহলে আমরা দেখব কি যে কোর্স গ্রানুলার প্যাটার্নের IgG এবং C3 ডিপোজিট আমরা দেখতে পাচ্ছি অ্যালং গ্লোমেরুলার ক্যাপিলারি। অর্থাৎ ক্যাপিলারির বাইরে আমরা দেখতে পাচ্ছি কি যে গ্রানুলার প্যাটার্নে IgG এবং C3 ডিপোজিশন হচ্ছে। আর টাইপ 2 তে আমরা শুধুমাত্র কমপ্লিমেন্ট 3 ডিপোজিশন পাবো। এখানেও আমরা এই যে IgG এবং C3-র একটা গ্রানুলার ডিপোজিট পাচ্ছি, যেটা প্রমাণ করে কি যে এখানে ইমিউন কমপ্লেক্সের উপস্থিতিটা এখানে প্রমাণ করছে। আচ্ছা, তাহলে আমি মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসকে একটু সামারি যদি করি, তাহলে আমরা বলবো কি যে এটা একটা মানে এই ডিজিজটার একটা প্রগনোসিস খুব ভালো নয়। তারপরে এবং ডিজিজটা থেকে সাধারণত র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা এন্ড স্টেজ রেনাল ডিজিজ ডেভেলপ করতে পারে। তারপরে এই ডিজিজটার প্যাথোজেনেসিস হচ্ছে কি একটা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ। ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়ে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে বেসমেন্ট মেমব্রেন ইনজুরি হবে, এখানে সেলুলার প্রলিফারেশন হবে এবং সেলুলার প্রলিফারেশন হয়ে বেসমেন্ট মেমব্রেনের উপরে যখন উঠে আসে তখন বেসমেন্ট মেমব্রেনটা স্প্লিট হয়ে একটা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স হতে পারে। তো এটা যেটা কিনা আমরা সিলভার স্টেইন এবং ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা দেখতে পারি এবং ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে আমরা গ্রানুলার IgG এবং C3 ডিপোজিশন পাবো। এখন আসি নেফ্রোটিক সিনড্রোমের আরেকটা কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ, যেটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস সাধারণত একটু বেশি বয়সে হয়, 4 to 6 ডিকেডে থাকে এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে সবচেয়ে কমন কারণ যেটা নেফ্রোটিক সিনড্রোম করে সেটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসেরও বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে প্রাইমারি বা ইডিওপ্যাথিক কারণ আছে বা কিছু সেকেন্ডারি কজ যেমন কার্সিনোমা, ক্রনিক ইনফেকশন, ড্রাগস, হেভি মেটাল এক্সপোজার, এগুলোর কিছু কারণেও মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি হতে পারে। তার মধ্যে ইনফেকশনের মধ্যে আছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, সিফিলিস, কিছু অটোইমিউন ডিজিজ যেমন এসিলি রিউমাটয়েড আর্থ্রাইটিসও এই ডিজিজটা ডেভেলপ করতে পারে। কিছু ড্রাগস যেমন গোল্ড, পেনিসিলামিন, NSAIDs, ম্যালিগনেন্সির মধ্যে হচ্ছে CA কোলন, মেলানোমা। তো এইসব ডিজিজগুলো সাধারণত সেকেন্ডারিলি যখন কিডনিকে ইনভলভ করে তখন মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে। তো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, তো এখানে বেসিক প্যাথোজেনেসিসটা কি যে এখানে ক্লিনিক্যালি কি হয়, পেশেন্টের নন সিলেক্টিভ প্রোটিনুরিয়া থাকে এবং তার সাথে হেমাচুরিয়া থাকতে পারে। আমরা যদি এর প্যাথোজেনেসিসটার কথা বলি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ইনসিটু ইমিউন কমপ্লেক্স মেকানিজম ডিজিজ। আমি আগেও এই মেকানিজমটার কথা আলোচনা করেছি। সেটা হচ্ছে কি যে সার্কুলেটিং অ্যান্টিবডি এসে যখন গ্লোমেরুলাসে কোনো লোকাল
অথবা প্ল্যান্টেড কোনো অ্যান্টিজেনের সাথে কমপ্লেক্স তৈরি করে এবং একটা ইনসিটু ইমিউন কমপ্লেক্স তৈরি করে, পরবর্তীতে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে বেজন মেমব্রেন ইনজুরি হয়। তো সেটাই হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির প্যাথোজেনেসিস। তো এখানে সাধারণত আমরা কি কি মরফোলজিক্যাল চেঞ্জ পাই, সেটা হচ্ছে ডিফিউজ থিকেনিং অফ গ্লোমেরুলার ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, অর্থাৎ ক্যাপিলারি ওয়ালটা এবং বেসমেন্ট মেমব্রেনটা থিকেনিং হবে। আর কি হবে, যে সাব এপিথেলিয়াল সাইড অফ বেসমেন্ট মেমব্রেন, আমি আগেই বলেছি যে বেসমেন্ট মেমব্রেন এবং ফুড প্রসেস, এপিথেলিয়াল সেলের ফুড প্রসেসের মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে সাব এপিথেলিয়াল স্পেস। এই স্পেসে ইলেকট্রন ডেন্স ডিপোজিট হবে। এই দুটাই হচ্ছে ফাইন্ডিংস। তারপরে গ্লোমেরুলাসটা কি হবে, লাইট মাইক্রোস্কোপিতে আমরা কেমন পাবো, নর্মাল পাবো, এবং আমরা সাধারণত ডিফিউজ থিকনিং অফ গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়াল পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ইলেকট্রন ডেন্স ডিপোজিট পাবো কোথায়, বেসেন মেমব্রেন এবং ফুড প্রসেসের মাঝখানে। আর আরেকটা জিনিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে স্পাইকস থাকবে গ্লোমেরুলার বেসেন মেমব্রেনে, আমি সেটা সম্পর্কে বলছি। এখানে আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি থিকনিং অফ ক্যাপিলারি ওয়ালগুলো, খুব ভালো করে বোঝা যাচ্ছে ক্যাপিলারি ওয়াল থিকনিং। এখানে আমরা পিএস স্টাইনেও ক্যাপিলারি ওয়াল থিকনিং বুঝতে পারছি। এখানে আমরা সিলভার স্টেইনে দেখতে পাচ্ছি কি যে কতগুলা স্পাইক দেখা যাচ্ছে। এখানে স্পাইকটা কেন হয়, স্পাইকটা হচ্ছে কেন, যে যখন সাব এপিথেলিয়াল ডিপোজিট হয়, এখানে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে এই যে বেসমেন্ট মেমব্রেন এর এবং এর পাশে এপিথেলিয়াল সেল এর মাঝখানে এই যে ইলেকট্রন ডেন্স ডিপোজিট গুলো হচ্ছে। তো এই ইলেকট্রন ডেন্স গুলো ডিপোজিট গুলোর ফাঁকে ফাঁকে বেসমেন্ট মেমব্রেন সিনথেসিস হয়। তো যখন আমরা সিলভার স্টেইন করি, তখন সিলভার স্টেইনটা এই বেসমেন্ট মেমব্রেনের ম্যাটেরিয়ালটাকে স্টেইন নেয়, কিন্তু ডিপোজিট গুলোকে স্টেইন নিচ্ছে না। তো সে কারণে এই সিলভার স্টেইনে আমরা স্পাইক দেখতে পাচ্ছি। স্পাইক গুলো হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ম্যাটেরিয়াল, আর তার ফাঁকে ফাঁকে আনস্টেইনড গুলো হচ্ছে ডিপোজিট গুলো। আমি আবারও দেখাচ্ছি যে লাইট মাইক্রোস্কোপে আমরা ডিফিউজ ক্যাপিলারি ওয়াল থিকেনিং পাবো। এখানে আমরা সিলভার স্টেইনে এই যে স্পাইক গুলো দেখতে পাচ্ছি। আমি আগেই বলেছি যে স্পাইক গুলো হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ম্যাটেরিয়াল, আর তার ফাঁকে ফাঁকে যে আনস্টেইনড গুলো সেগুলো হচ্ছে ডিপোজিট গুলো। অর্থাৎ এখানে সাব এপিথেলিয়াল যে ইলেকট্রন ডেন্স ডিপোজিট গুলো হয়, ইমিউন কমপ্লেক্স ডিপোজিট, সেই ডিপোজিট গুলো সিলভার স্টেইনে স্টেইন নিচ্ছে না, শুধুমাত্র বেসমেন্ট মেমব্রেনটা স্টেইন নিচ্ছে, সেই কারণেই এই স্পাইকটা ফর্ম করছে। অর্থাৎ এখানে বেসমেন্ট মেমব্রেন ম্যাটেরিয়াল এবং ডিপোজিট গুলো মিশে থাকে, সে কারণে স্পাইকটা দেখা যায়। অনেক সময় ডিপোজিটটা বড় হয়ে ডোম লাইক অ্যাপিয়ারেন্সও হয়ে যায়। ইমিউনোফ্লুরেসেন্স মাইক্রোস্কোপে আমরা আইজিজি এবং সিজি ডিপোজিশন পাবো বেসেন মেমব্রেন বরাবর। এখানে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপেও এই যে সাব এপিথেলিয়াল সাইডে এই যে ইলেকট্রন ডেন্স যে ডিপোজিট গুলো দেখতে পাচ্ছি, এবং তার ফাঁকে ফাঁকে আমরা বেসমেন্ট মেমব্রেনটাও দেখতে পাচ্ছি। এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে এখানে ইফেসমেন্ট অফ ফুড প্রসেস হবে, এবং তার সাথে যে ব্ল্যাক কালারের সাব এপিথেলিয়াল ডিপোজিট গুলো দেখতে পাচ্ছি আমরা। তো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি সম্বন্ধে যদি আমি আবার বলি যে এটা হচ্ছে একটা ক্রনিক ইমিউন কমপ্লেক্স ডিজিজ। এটা এখানে সার্কুলেটিং অ্যান্টিবডি গ্লোমেরুলাসের কোনো লোকাল অ্যান্টিজেনের সাথে অথবা কোনো প্ল্যান্টেড অ্যান্টিজেনের সাথে যখন রিয়াক্ট করে ইমিউন কমপ্লেক্স তৈরি করে এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইনজুরি করে, এবং সেই ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলাসের সাব এপিথেলিয়াল সাইডে ডিপোজিশন হয় এবং বেসমেন্ট মেমব্রেনকে ইনজুরি করে, যাতে করে পেশেন্ট ক্লিনিক্যালি প্রোটিনুরিয়া বা নেফ্রোটিক সিনড্রোম হিসেবেই বেশি ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হয়। এখন আসি আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ, যেটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা সম্পর্কে আমি এখন আলোচনা করব। তো র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা আসলে একটা কোনো প্রাইমারি ডিজিজ না, এটা হচ্ছে কি যে অন্যান্য যে গ্লোমেরুলার ডিজিজগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি, তো সেই ডিজিজগুলো যদি কোনো কোনো ক্ষেত্রে সিভিয়ারলি ইনজিওর থাকে বা প্রোগ্রেশন হয়ে এই র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের দিকে যেতে পারে। তো সাধারণত গ্রসলি যদি আমরা দেখি, এই কিডনিটা এখানে কিডনি যে আউটার সারফেসে এবং কর্টিক্যাল সারফেসে একটা পেটিকিয়াল হেমোরেজ থাকে, মাল্টিপল পেটিকিয়াল হেমোরেজ থাকে, সেজন্য এই কিডনিটাকে বলা হয় ফ্লি বিটেন কিডনি। এরকম ফ্লি বিটেন কিডনি আমরা সাধারণত র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, বিনাইন নেফ্রোস্ক্লেরোসিস এবং ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এই ডিজিজগুলোতে দেখে থাকি। তো এই র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে ক্রিসেন্ট ফর্মেশন হয়, ক্রিসেন্ট বা হাফ মুন বা অর্ধচন্দ্র যেটাকে আমরা বলি। তো এখানে আমরা ক্রিসেন্টের কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি আলোচনা করছি, যে এখানে এইটার মেইন মরফোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে এখানে ক্রিসেন্ট তৈরি হচ্ছে। তো
তো সাধারণত এই ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি আমরা এর কারণগুলোকে আলোচনা করি তাহলে আমরা বলবো যে এটা সাধারণত তিনটা, অ্যাকর্ডিং টু ইটিওলজি এটাকে আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি। টাইপ 1-এ আমরা যেটা বলবো যে এটা বেসিক কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইমিউন মেডিয়েটেড ইনজুরি হয় এখানে। তো টাইপ 1-এ যেটা হয় যে অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিজিবিএম অ্যান্টিবডিটা করে কি অ্যান্টিজিবিএম এর সাথে ক্রস রিঅ্যাক্ট করে বেজেল মেমব্রেন ইনজুরি করে এবং এই অ্যান্টিজিবিএম অ্যান্টিবডিটা লাঙে গিয়ে অ্যালভিউলার বেজেল মেমব্রেনের সাথেও রিঅ্যাক্ট করে এবং পেশেন্টের হিমোপ্টাইসিস ডেভেলপ করতে পারে, তো যেটাকে আমরা ক্লিনিক্যালি গুড পাস্টার সিনড্রোম বলি। তাহলে টাইপ 1-এ হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ, আর টাইপ 2-তে হচ্ছে কি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ, যেটা আমরা আগেও আলোচনা করে এসেছি, যেমন পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এসএলই, আইজিএ নেফ্রোপ্যাথি, এই ধরনের ডিজিজগুলো। আর টাইপ 3-তে হচ্ছে কি যে এখানে ইমিউনোফ্লোরেসেন্স বা ইলেকট্রন মাইক্রোস্কোপে কোনো ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন আমরা পাই না, তো সেজন্য এই ডিজিজটার নাম হয়েছে পসি ইমিউন, অর্থাৎ নাই বা কম যদি থাকে ইমিউন কমপ্লেক্স, সেজন্য এই ডিজিজগুলোকে বলা হচ্ছে পসি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এখানে গ্লোমেরুলাসে কোনো ইমিউন কমপ্লেক্স না থাকলেও সাধারণত দেখা গেছে কি এই পেশেন্টগুলোর সার্কুলেশনে সি অ্যাঙ্কা পি অ্যাঙ্কা অর্থাৎ সাইটোপ্লাজমিক অ্যান্টি নিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি এবং পেরিনিউক্লিয়ার অ্যান্টি নিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকে এবং এই পেশেন্টগুলো বেশিরভাগই সিস্টেমিক ভাস্কুলাইটিস বা ওয়েজনার্স গ্রানুলোমেটোসিস যে ডিজিজটা আমরা বলি বা মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস, সাধারণত এই ডিজিজে এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় এই অ্যান্টিবডিগুলোর কারণে গ্লোমেরুলার ইনজুরি হয়, যদিও এরা গ্লোমেরুলাসে কোনো ডিপোজিট তৈরি করে না। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ইটিওলজি আমরা আরপিজিএন কে 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইনজুরি, একটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ইনজুরি এবং আরেকটা হচ্ছে পসি ইমিউন ইনজুরি। তো আমরা কেন এটাকে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি, এখানে আমি আগেও ক্রিসেন্টের ছবি দেখিয়েছি যে এখানে আমরা লাইট মাইক্রোস্কোপে ক্রিসেন্ট দেখতে পাচ্ছি বা অর্ধচন্দ্রের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে ক্রিসেন্টটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এর প্যাথোজেনেসিস। এখানে যেটা হয় যে গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়াল যখন এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে তো প্লাজমা প্রোটিনগুলো লিক আউট হচ্ছে এবং যখন প্লাজমা প্রোটিন লিক আউট হচ্ছে মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন হচ্ছে, তারপরে হচ্ছে কি যে বাউমেন্স ক্যাপসুলের এই যে প্যারাইটাল লেয়ারগুলো, এই প্যারাইটাল লেয়ারের যে সেলগুলো যেগুলো স্কোয়ামাস সেল টাইপের সেল, এগুলো প্রলিফারেশন হয়, ভিসেরাল এপিথেলিয়াল সেলের যে সেলগুলো ছিল সেগুলো প্রলিফারেশন হয় এবং তার সাথে ক্যাপিলারি লিকিং হয়ে প্লাজমা প্রোটিন আসে, তারপরে ফিব্রিন আসে, কোয়াগুলেশন ফ্যাক্টর আসে এবং ইনফ্ল্যামেটরি সেলগুলো এসে অ্যাকুমুলেশন হয়। এই যে এত ধরনের সেলুলার প্রলিফারেশন হচ্ছে, তবে মেইনলি হচ্ছে প্যারাইটাল সেল এবং এপিথেলিয়াল সেল এবং মোনোসাইট ম্যাক্রোফেজের প্রলিফারেশন হয়ে এই ক্রিসেন্টটা তৈরি করছে এবং এই ক্রিসেন্টটা তৈরি হচ্ছে কোথায়? ইউরিনারি স্পেসে হয়ে গ্লোমেরুলাসটাকে তারা কলাপস করে ফেলছে। এখন এই ক্রিসেন্টের মধ্যে তাহলে আমরা কি কি জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে প্যারাইটাল এপিথেলিয়াল সেল, ভিসেরাল এপিথেলিয়াল সেল, মোনোসাইট ম্যাক্রোফেজ এবং ব্লাড থেকে যেগুলো লিক আউট হচ্ছে যেমন প্লাজমা প্রোটিন, ফিব্রিন, এইসব কোয়াগুলেশন ফ্যাক্টর, এগুলো আমরা এই ক্রিসেন্টের মধ্যে পাই। তো যেগুলো আমরা ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এখানে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে ফিচারটা পাই সেটা হচ্ছে ডিসরাপশন অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এই যে আমরা এখানে বেসমেন্ট মেমব্রেনটা এখানে লিক মানে ফেটে গেছে বা ডিসরাপশন হয়ে গেছে এরকম দেখতে পাচ্ছি এবং এই ডিসরাপশনের কারণে দেখা গেছে যে প্রোটিন এবং অন্যান্য মলিকুলগুলো সহজেই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইউরিনে চলে যেতে পারে। আমরা যদি ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে দেখি তো সেখানে আমরা অ্যাকর্ডিং টু ডিজিজ অনুসারে আমরা এর ফাইন্ডিংস গুলো পাবো। যেমন যদি অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি ডিজিজ বা গুড পাস্টার সিনড্রোম হয় সেক্ষেত্রে আমরা বেসমেন্ট মেমব্রেন বরাবর লিনিয়ার ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন পাবো, আইজিজি এবং সিটি ডিপোজিশন পাবো। আর যদি আমরা ক্রিসেন্টে দেখি তাহলে ক্রিসেন্টে আমরা সাধারণত ফিব্রিন ডিপোজিশন পাবো, যে জায়গাটাতে ক্রিসেন্ট তৈরি হয়েছে। তাহলে আমি আরপিজিএনটাকে আমি আরেকবার যদি সামারাইজ করি, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি অ্যাকর্ডিং টু ইটিওলজি। একটা হচ্ছে অ্যান্টিজিবিএম অ্যান্টিবডির কারণে হচ্ছে, একটা হচ্ছে ইমিউন কমপ্লেক্সের কারণে হচ্ছে, আরেকটা হচ্ছে পসি ইমিউন বা কোনো ইমিউন কমপ্লেক্স না কিন্তু সার্কুলেটিং পি অ্যাঙ্কা বা সি অ্যাঙ্কা এগুলোর কারণে গ্লোমেরুলার মেমব্রেন ইনজুরি হচ্ছে। তো এই ইনজুরিগুলোকে আমরা এই ডিজিজটার প্রগনোসিসটা দেখা গেছে কি যে
উইদিন, কেন আমরা র্যাপিডলি প্রলিফারেটিং বলছি, যে দেখা গেছে উইদিন উইকস টু মান্থস এই পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট ডিটোরিয়েট করে, পেশেন্ট সিভিয়ার অলিগোরিয়া ডেভেলপ করে এবং আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা আরো খারাপ প্রগনোসিসের দিকে পেশেন্ট যেতে পারে। তো এর মাইক্রোস্কোপিক মেইন ফিচার হচ্ছে ক্রিসেন্স ফর্মেশন। এখানে আমরা এই যে আরপিজিএনে আমরা যে ফ্লি বিটেন অ্যাপিয়ারেন্সের কিডনি বা এখানে মাল্টিপল পেটিকিয়াল হেমোরেজের কারণে যে ফ্লি বিটেন অ্যাপিয়ারেন্সটা হয় সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্রিসেন্টের আরেকটা ছবি দেখতে পাচ্ছি এবং তার সাথে সেলুলার প্রলিফারেশন। এখানেও আমরা একটা ক্রিসেন্টের ছবি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি আমরা ক্রিসেন্টের মধ্যে ফিব্রিন ডিপোজিশন যে হয় ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমার র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে আলোচনা। তো আমি এতক্ষণ নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোমের কারণগুলো হিসেবে ইন্ডিভিজুয়াল গ্লোমেরুলার লিশনগুলো সম্পর্কে ডিটেলস ডিসকাশন করেছি। তো এখন আমরা আসি যে এই ডিজিজগুলোতে কোনোটা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রোগ্রেস হতে পারে, যেটা কিনা পরবর্তীতে পেশেন্ট ক্লিনিক্যালি সিকেডি হিসেবে বা ক্রনিক রেনাল ফেলিওর হিসেবে ক্লিনিক্যালি আমাদের কাছে আসে। তো ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস কখন বলবো, এটা হচ্ছে এন্ড স্টেজ অফ মেনি গ্লোমেরুলোনেফ্রাইটিস। তবে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এমপিজিএন বা মেমব্রেনাস প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তো সাধারণত পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসটা খুব কম ক্ষেত্রেই ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের দিকে ডেভেলপ করে। এখানে আমরা যদি অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ দেখি, যে তাহলে দেখবো কি যে সবচেয়ে বেশি ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে। যদি পেশেন্ট সার্ভাইভ করে যায় তাহলে সে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এবং মেমব্রেনো প্রলিফারেটিভ, এই কয়েকটা গ্রুপ হচ্ছে সবচেয়ে বেশি ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণ। তো এখানে আমরা যদি গ্রস ফিচার দেখি ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে, কিডনিগুলো কি হবে, সিমেট্রিক্যালি কনট্রাক্টেড থাকবে, সারফেসটা থাকবে রেড ব্রাউন এবং ডিফিউজলি গ্র্যানুলার। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা দেখব কি, যেখানে আমরা কন্ট্রাক্টেড গ্র্যানুলার এবং রেড ব্রাউন গ্র্যানুলার এবং কন্ট্রাক্টেড কিডনি, যেটা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা গ্রস মরফোলজি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মাইক্রোস্কোপে যে ফাইন্ডিংসটা আমরা দেখতে পাচ্ছি গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এখানে আমরা মেসেনট্রাইকোম স্টোনে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলাস গুলো ফাইব্রোসিস হয়ে পুরোপুরি অবলিটারেশন হয়ে গেছে, অর্থাৎ এগুলা কিন্তু নন ফাংশনিং। আমরা পেরিগ্লোমেরুলার ফাইব্রোসিস পাবো এবং অথবা সেখান থেকে গ্লোবালি স্ক্লেরোসড গ্লোমেরুলাই হতে পারে। ইন্টারস্টেশিয়াল ফাইব্রোসিস হবে, কর্টিক্যাল অ্যাট্রফি হবে এবং লিম্ফোসাইটিক ইনফিলট্রেট থাকবে, তার সাথে কিছু প্লাজমা সেল থাকবে। আর ক্যাপিলারি গুলো থাকবে কি থিক ওয়াল, ন্যারো লুমেন, এবং এই জন্য পেশেন্ট গুলো দেখা যাচ্ছে কি যে খুব হাইপারটেনশন ডেভেলপ করে। তো যখন এই ফাইন্ডিংস গুলো প্রোগ্রেস করতে থাকবে তখন পেশেন্ট দেখা যাচ্ছে ধীরে ধীরে জিএফআর কমতে থাকবে। অর্থাৎ এখানে এই যে আমরা যে গ্লোমেরুলার ফাইব্রোসিস হয়ে গেছে এবং এই গ্লোমেরুলাস গুলো, এখানে ম্যাক্সিমাম গ্লোমেরুলাস গুলো নন ফাংশনিং থাকে এবং ইন্টারস্টেশিয়াল ফাইব্রোসিস থাকে, কিছু লিম্ফোসাইট প্লাজমা সেলের অ্যাকুমুলেশন হয় এবং এই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে কি যে ধীরে ধীরে হাইপারটেনশন ডেভেলপ করে এবং তার ফাংশনিং নেফ্রনের সংখ্যা কমতে থাকার কারণে তার জিএফআরটা ধীরে ধীরে কমতে থাকে এবং পেশেন্ট ধীরে ধীরে এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে প্রোগ্রেস করতে থাকে। তো আমার মনে হচ্ছে যে আজকে দীর্ঘ আলোচনা সবাই অনেক কষ্ট করে বুঝতে হয়েছে। তো আমি ইন্ডিভিজুয়াল গ্লোমেরুলার লিশনগুলো সম্পর্কে যতটুকু পেরেছি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আমি যেগুলো ইনফরমেশনগুলো বলেছি এগুলো সব হচ্ছে রবিন্স প্যাথোলজি থেকে নেয়া। তো আমি সকলকে বলবো কি আমার আলোচনার সাথে সাথে যদি রবিন্স প্যাথোলজিটা তোমরা পড়ে ফেলো তাহলে এই ডিজিজগুলো একটু জটিল হলেও বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।